হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো সামনেই এক্সাম, সো বায়োলজির টপ কোশ্চেন্স তোমাদের আমি করাচ্ছি। যদি এই ভিডিওটা পুরোটা দেখো এবং যদি প্র্যাকটিসও করে যাও, তাহলে দেখবে যে মোটামুটি তোমাদের এবারে যে কোশ্চেন্স আসবে তা তোমরা পারবে। তবে এই যে কোশ্চেন্সগুলো এটা বলার অপেক্ষা রাখে না। ওল্ড এনসিইআরটির উপর বেস করে রেল যে কোশ্চেন্স দিয়েছিল সেগুলো হচ্ছে এই কোশ্চেন্স, এগুলো নিউ এনসিইআরটির উপর বেস করে নয়। যদি এবারে রেল নিউ এনসিইআরটি করে তাহলে কিছু কোশ্চেন্স অ্যানালিটিক্যাল তোমরা অবশ্যই পাবে এবং একটু হাই লেভেল আসবে। তো যোগ কলার কোষগুলি একে অপরের সাথে আপেক্ষিক অবস্থান কী? দেখো যোগ কলা হচ্ছে কানেকটিভ টিস্যু। আমরা জানি ধাত্রের পরিমাণ যোগ কলাতে বেশি থাকে, ঠিক আছে? ধাত্রের পরিমাণ কিন্তু যোগ কলাতে বেশি থাকে। ধাত্রের পরিমাণ কি? মোর। কার থেকে মোর? কোষগুলোর থেকে মোর। কোষের থেকে কিন্তু ধাত্রের পরিমাণ যোগ কলাতে বেশি থাকে। তোমরা যদি এনসিইআরটি ক্লাস তোমাদের 9-এর বই খোলো, ওল্ড এনসিইআরটি অ্যাকচুয়ালি, সেখানে পরিষ্কার বলা আছে শিথিলভাবে বিন্যস্ত থাকে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এখানে শিথিলভাবে বিন্যস্ত থাকে, ঠিক আছে? এটা তোমাদের কারেক্ট অ্যান্সার। ওখানে পরিষ্কার লেখা আছে শিথিলভাবে বিন্যস্ত থাকে, ঠিক আছে? অ্যান্সার উইল বি দিস। চলো নেক্সট। কোথায় আছে যদি তোমাদের একটু দেখাই, দেখতে পাচ্ছি এখানে যোগ কলা রয়েছে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে চতুর্থ লাইনে যে যোগ কলার কোষগুলো শিথিলভাবে সজ্জিত থাকে এবং অন্তঃকোষীয় ধাত্রে নিহিত থাকে, ঠিক আছে? দেখো পরিষ্কার এখানে লেখা আছে। ওকে, চলো নেক্সট। পরের প্রশ্ন বলছে গলগি বস্তু গঠনকারী চ্যাপ্টা থলের মতো অংশগুলোকে কী বলা হয়? এইখানে দেখতে পাচ্ছ গলগি বডির ছবি রয়েছে। এই যে চ্যাপ্টা থলের মতো অংশ দেখতে পাচ্ছ, তোমরা যদি বাজারের থলেগুলোকে পরপর এরকম স্ট্যাক করো, প্রথমে একটা থলে গেল, তারপর যদি আর একটা থলে থেকে এরকম যদি আস্তে আস্তে পরপর থলেগুলোকে এরকম স্ট্যাক করে করে রাখো, তোমরা দেখবে প্রথমে একটা থলে, তারপর একটা থলে, তারপর এই যে থলের মতো অংশ এগুলোকে বলা হয় সিস্টার্নে। তো কারেক্ট অ্যান্সার উইল বি কী হবে? সিস্টার্নে। খ্রিস্টি কিন্তু তোমাদের মাইট্রোকন্ড্রিয়ার পার্ট। খ্রিস্টি কিন্তু তোমাদের কিসের পার্ট? মাইট্রোকন্ড্রিয়ার পার্ট। থাইলাকয়েড কিন্তু তোমাদের প্লাস্টিডের পার্ট, ঠিক আছে? প্লাস্টিড, থাইলাকয়েড পাওয়া যায় উদ্ভিদে। তো এইটা অ্যান্সার তোমাদের কী হবে? সিস্টার্নে উইল বি দ্য এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা এনসিইআরটি তুমি ওল্ড আর নিউ খোলো, দুটোতেই এক আছে। মনে রাখবে সেল চ্যাপ্টারতে তোমাদের তেমন কিছু চেঞ্জ হয়নি। সেল এবং টিস্যু এই দুটো চ্যাপ্টারতে বিশাল কিছু চেঞ্জ হয়েছে তা কিন্তু নয়। মোটামুটি 80%-এর ওপরে সেম টু সেম আছে। কিন্তু হ্যাঁ, যদি তোমরা এই মানে পরীক্ষা দিতে যাও, তো আমি তোমাদের একবার রেকমেন্ড করবো যে নিউ এনসিইআরটি একবার অন্তত পড়ে তারপর তোমরা যাও, ঠিক আছে? চলো নেক্সট। পরের প্রশ্ন, এটা বহুবার আলোচিত একটা প্রশ্ন, যে এটা তোমাদের ওল্ড এনসিইআরটিতে ডাইরেক্ট লাইনও লেখা আছে তোমাদের, ঠিক আছে? নিউ এনসিইআরটিতেও দেওয়া আছে। একটা মাইক্রোস্কোপের তলায় যখন তুমি ফেলবে তখন সমস্ত কোষে কোন বৈশিষ্ট্য দেখতে পাবে? দেখো সমস্ত কোষ বলতে এখানে উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় কোষকেই বলা হচ্ছে। তাহলে তোমরা জানো যে প্রাণী কোষে একটা বৈশিষ্ট্য আছে যেটা উদ্ভিদ কোষের মানে বলতে পারে উল্টোটা। উদ্ভিদ কোষে একটা বৈশিষ্ট্য আছে যেটা প্রাণী কোষে পাওয়া যায় না, সেটা হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে? কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষের আছে, কিন্তু প্রাণী কোষের কিন্তু কোষ প্রাচীর থাকে না। সুতরাং সমস্ত কোষ বললে কোষ প্রাচীর তো দেখা যাবে না। অপশানে দেখো তোমাদের কোথাও কোষ প্রাচীর নেই, কিন্তু অনেকে প্লাজমা পর্দাকে কোষ প্রাচীর বলে ভুল করে ফেলে। প্লাজমা পর্দা মানে কিন্তু কোষ পর্দা, নট কোষ প্রাচীর, এটা মনে রাখবে। তো মনে রাখবে তিনটে বৈশিষ্ট্য সব কোষেই দেখা যায়। একটা হচ্ছে কোষ পর্দা, দুই হচ্ছে নিউক্লিয়াস, তিন হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে? এই তিনটে জিনিস কিন্তু তোমাদের দেখা যাবেই যাবে। সব কোষে এই তিনটে জিনিস দেখা যায়, ঠিক আছে? চলো দেখো, এই প্রশ্নটা খুবই তোমাদের যতবারই করাই না কেন তোমাদের কাছে কনফিউজিং মনে হয়। দেখো হাইপোটনিক শব্দের অর্থ হচ্ছে লঘু স্মারক দ্রবণ। এবার লঘু স্মারক দ্রবণ কিন্তু কাকে বলা হয় বলো তো? লঘু স্মারক দ্রবণ কিন্তু বলা হয় বহিঃপরিবেশীয় দ্রবণ বা বাইরের দ্রবণটাকে। আমরা বলতে পারি বাইরের দ্রবণ, কোষের ভেতরকার অংশ নয়। বাইরে যে দ্রবণ রয়েছে তাকে বলা হয় লঘু স্মারক। যদি অতিস্মারক বলা সেটা বাইরেকে বলা হবে, যদি সমস্মারক বলা সেটাও বাইরের দ্রবণকে বলা হবে। এই বাইরের দ্রবণকেই নিউ এনসিইআরটি আর ওল্ড এনসিইআরটি বলো, আমাদের বাংলা করলে আসে বহিঃপরিবেশীয় দ্রবণ, ঠিক আছে? তো বহিঃপরিবেশীয় দ্রবণ কোনটা? যে পরিবেশে কোষকে রাখা হচ্ছে সেটা কিন্তু কোষের ভেতরকার অংশ নয়। এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে 4/2/2026 পড়েছে। মনে করে দেখো, যারা আমার 2025 যারা আমার কোর্স নিয়েছিলাম আমি তাদেরকে বারবার বলেছিলাম যে এই পার্টটা ভালো করে তোমরা পড়েছো, এই পার্টটাকে রেল ডেফিনেটলি প্রশ্ন দেবে। এবং তোমরা দেখেছো যে বারংবার রিপিটেডলি প্রত্যেকটা শিফটে একটা থেকে দুটো করে প্রশ্ন জাস্ট এই হাইপারটনিক, হাইপোটনিক আর সমস্মারক মানে তোমাদের যে দ্রবণ আছে ওই দ্রবণের ব্যাপারের ওপর বেস করে এসছে, কোষের মধ্যে যে অংশটা আছে সেইটার ওপর। হ্যাঁ, কেমিস্ট্রি দ্রবণের কথা বলছি না, যদিও ব্যাপারটা কেমিস্ট্রির অংশ। তো হাইপোটনিক এই দ্রবণ লঘু স্মারক দ্রবণকে বলা হয়। কখন বলা হয় বহিঃপরিবেশীয় দ্রবণকে লঘু স্মারক? যখন বহিঃপরিবেশীয় দ্রবণে, পয়েন্ট টু বি নোটেড, লঘু স্মারক শব্দের অর্থ কী? যেখানে জলের ঘনত্ব বেশি।
কি বললাম, জলের ঘনত্ব যেখানে বেশি, জলের ঘনত্ব বেশি মানে কি, জল বেশি, জলের পরিমাণ বেশি, জলের ঘনত্ব বেশি, ঠিক আছে, জলের ঘনত্ব বেশি কিন্তু দ্রাবের ঘনত্ব কম। দ্রাব কোনটা, যদি যদি চুন জল করো বা যদি চিনি জল করো, তো ওই চিনি জলে চিনিটা হচ্ছে দ্রাব, জলটা হচ্ছে জল, ঠিক আছে। তো দ্রাবের ঘনত্ব কি, কম। জলের ঘনত্ব বেশি কিন্তু দ্রাবের ঘনত্ব কম, দ্রাবের ঘনত্ব কম বলেই একে লঘু স্মারক বলা হচ্ছে। দ্রাবের ঘনত্ব বেশি হলে চিনি যদি বেশি দাও তাহলে বেশি মিষ্টি লাগবে, চিনি লঘু করে দিলে চিনি জলে চিনি কম লাগবে। চা যদি বেশি করে চা দাও তাহলে তেতো হয়ে যাবে, চা যদি কম দাও তাহলে খেতে ভালো লাগবে। তাহলে বেশি দিলে তাকে কি বলি আমরা, অতি হয়ে গেছে বলি, আর কম দিলে তাকে লঘু বলি। সেরকমই চিনি যেহেতু কম, বা চিনি বা নুন যাই বলো না কেন, মানে যে কোনো লবণ, দেখো গাছ কোথা থেকে জল নেয়, মাটি থেকে জল নেয়, আর মাটিতে কি থাকে, নুন লবণ বিভিন্ন জাতের যে সল্ট থাকে, ঠিক আছে, যেমন নাইট্রেট সল্ট, অ্যামোনিয়াম সল্ট, এই সমস্ত সল্টগুলো থাকে, পটাশ সল্ট এগুলো থাকে, সোডিয়াম সল্ট এগুলো থাকে। তবে সল্ট মানে শুধুমাত্র সোডিয়াম নয় কিন্তু, এখানে এনে নয়, পটাশও হতে পারে, মালবোডিনাম হতে পারে, তারপর তোমাদের যেটা তোমাদের যেগুলো সবই, যেগুলো গাছের বৃদ্ধির জন্য দরকার সব কিছু হতে পারে। সেই যদি দ্রবণে থাকে, কিন্তু দ্রবণে যদি কম পরিমাণ থাকে লবণগুলো, কিন্তু জলের ঘনত্ব বেশি থাকে, তখন সেই বহিঃপরিবেশীয় দ্রবণকে আমরা কী বলবো, লঘু স্মারক দ্রবণ বলবো। দেখো জলের ঘনত্ব বেশি, ফলে কী হবে, জল বাইরে থেকে, পয়েন্ট টু বি নোটেড, জল বাইরে থেকে কোষের ভিতরে প্রবেশ করবে, এটা হচ্ছে আউটসাইড, ঠিক আছে, আর এটা হচ্ছে কোষ। জল কী করবে, আউট থেকে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে। তাই বলেছে এটি হাইপোটনিক দ্রবণে উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য। দেখো প্রাণী কোষগুলি একটি শক্ত কোষ প্রাচীরের কারণে, পয়েন্ট টু বি নোটেড, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, সো ফার্স্ট কেটে দাও, আর কিছু পড়বে না। প্রাণী কোষে উদ্ভিদ কোষের চেয়ে পুরু সেলুলোজ প্রাচীর থেকে, আমরা জানি প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, সো ফার্স্ট কাটো। মানে দুটো অপশান দেখতেই বাদ পড়ে গেল, আমরা কিছু চিন্তাই করবো না, জাস্ট বাদ দেবো। বাইরের দিকের কোষ প্রাচীর না থাকায় প্রাণীকোষ ফেটে যাওয়ার বা লাইসিস হওয়ার সম্ভাবনা থাকে, এটা কিন্তু কারেক্ট। কারণ তোমরা দেখবে যে, দেখো জল যখন বাইরে থেকে ভেতরে আসছে, কি আসছে এখানে, পয়েন্ট টু বি নোটেড, কী আসছে, একটু আগে কী বললাম, জল আসছে, তাই জল H2O, জল যখন বাইরে থেকে ভেতরে আসছে তখন গ্যারেন্টি কোষ ফুলবে, আর কোষ ফুললে কোষ ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে। উদ্ভিদ কোষগুলো ফাটে না, কিন্তু প্রাণী কোষ ফেটে যাওয়ার চান্স থাকে, কেন, কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তো এইটাই অ্যান্সার হওয়া উচিত। পরেরটা একবার দেখে নাও, চোখের দেখা, লঘু মাধ্যমে উদ্ভিদ কোষের চেয়ে প্রাণী কোষ বেশি সংকুচিত হয়। আমরা জানি লঘু মাধ্যমে কোনো দিন সংকোচন হয় না, লঘু মাধ্যমে অলওয়েজ মনে রাখবে, লঘু মাধ্যম মানেই কোষ ফুলবে, এটা অলওয়েজ মনে রাখবে। লঘু মাধ্যম মানেই কী হবে, কোষ ফুলবে, কারণ জল ঢুকবে, ঠিক আছে। সে এটা তো কারেক্ট অ্যান্সার নয়, কারণ সংকুচিত কথাটা লেখা আছে। যে পয়েন্টের উপর বেস করে কেটেছি সেই পয়েন্টগুলো কিন্তু আমি এখানে ক্রস দিয়েছি, ঠিক আছে। এখানে কোষ প্রাচীর ছিল বলে কেটে দিয়েছি, সেলুলোজ প্রাচীর, সেলুলোজ মানে প্রাচীর। মনে রাখবে কোষ পর্দায় কিন্তু সেলুলোজ থাকে না, সেলুলোজ থাকে কোষ প্রাচীরে। কোষ পর্দা দুটো জিনিস দিয়ে তৈরি আছে, প্রোটিন আর ফ্যাট। কোষ পর্দা কিন্তু মানে ফ্যাট মানে লিপিড, কোষ পর্দায় কিন্তু কোনোভাবে সেলুলোজ থাকতে পারে না, ওই জন্য সেলুলোজ প্রাচীর কথাটা কিন্তু ভুল হবে এই কারণে। চলো নেক্সট। বলছে একটি নিউরনের প্রধান উপাদানগুলি কী কী। দেখো নিউরনের ছবি এখানে ছোটো করে দেওয়া আছে, দেখতে পাচ্ছি এই যে ঝালরগুলো আছে, ঝালর হচ্ছে ডেনড্রাইট, এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের ডেনড্রাইট। এইটা কি, এই যে ভেতরে এটা হচ্ছে তোমাদের কোষদেহ, যাকে পেরিক্যারিয়ন সেলও বলা হয়, সেল কোষদেহ। এই যে লম্বা মতো পার্টটা, এটা কি, এটা হচ্ছে অ্যাক্সন। আর এই একদম লাস্টে যেগুলো গেছে এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের সাইনাপসিস বা স্নায়ুপান্ত্র, ঠিক আছে, নার্ভ এন্ডিং, ঠিক আছে, NE বলে লিখে দিচ্ছি, নার্ভ এন্ডিং। মানে চারটে পার্ট থাকে, ডেনড্রাইট, কোষদেহ, অ্যাক্সন এবং স্নায়ুপান্ত্র। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোষদেহ, ডেনড্রাইট, স্নায়ুপান্ত্র, সাইনাপসিস। এখানে কী হয়েছে দেখো, প্রথমে আমাদের ডেনড্রাইট থাকে, তারপর আমাদের কোষদেহ থাকে, তারপর আমাদের অ্যাক্সন থাকে, তারপর আমাদের স্নায়ুপ্রান্ত থাকে। এখানে দেখো এখানে চারটি দেওয়া আছে, কিন্তু এখানে কী করেছে, এখানে ক্রম যেটা সেটাকে গড়বড় করে দিয়েছে। কোষদেহ আগে থাকে না, ডেনড্রাইট আগে থাকে, সেই জন্য সি কিন্তু কেটে গেল। আর এখানে তো দেখতে পাচ্ছ নেই, সো নেই বলে কাটছে, এগুলো সব কটা নেই এখানে। বি আর ডিতে সব কটা নেই, সিতে আছে কিন্তু ক্রম ভুল, ঠিক আছে, সিরিয়াল নাম্বার ভুল, সেই জন্য ওটা ভুল, 1 নম্বরটা কারেক্ট। দেখো পরের প্রশ্ন, বলছে কিছু জীব যে কোনো তলে বিভাজনের মাধ্যমে দ্বিবিভাজন করে। এর বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। অ্যামিবা কিন্তু যে কোনো তলে দ্বিবিভাজন করে, যে কোনো তলে দ্বিবিভাজন, ঠিক আছে, দ্বিবিভাজন, ওকে। প্লাসমোডিয়াম কি করে, বহু বিভাজন করে, মাল্টিপল ফিশন, বহু বিভাজন, ঠিক আছে। প্লাসমোডিয়াম কি করে, বহু বিভাজন করে। লিসমিনিয়া হচ্ছে সেই যে নির্দিষ্ট বিন্যাসে বিভাজন করে, নির্দিষ্ট বিন্যাসে, ঠিক আছে, বিন্যাসে বিভাজন করে,
দ্বিবিভাজন করে। লিসমিনিয়া দেখতে কেমন? লিসমিনিয়া দেখতে হচ্ছে এরকম দেখতে হয়, লিসমিনিয়া দেখতে, ঠিক আছে? লিসমিনিয়া দেখতে এরকম হয়। এবার এ কী করে, এ যখন দ্বিবিভাজন করে তখন এরকমভাবে ভাগ হয়ে যায়, এরকম দুটো পার্টে কী হয়, এরকম ভাগ হয়ে যায়, ঠিক আছে? দুটো পার্টে এরকম ভাগ হয়ে যায় এবং আস্তে 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 দুটোরই এরকম ফ্লাজেলা তৈরি হয় এবং এই ফ্লাজেলা বরাবর মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়। তো নির্দিষ্ট রীতিতে এই জন্য বলা হয়েছে লিসমিনিয়া উইল বি দ্য অ্যান্সার। মনে রাখবে প্যারামেসিয়াম দুটো পদ্ধতিতে করে, এক হচ্ছে এই দ্বিবিভাজন বা বাইনারি ফিজানেও করে, ঠিক আছে? বাইফিজান লিখে দিলাম, ঠিক আছে? আর প্যারামেসিয়াম কিন্তু কনজুগেশন পদ্ধতিতেও করে, কনজুগেশন। এখানে অ্যান্সার কিন্তু লিসমেনিয়া হবে, এখানে অ্যান্সার কী হবে, লিসমেনিয়া, কারণ সবথেকে বেশি সুনির্দিষ্ট রীতিতে এই চারটের মধ্যে লিসমেনিয়া করে। প্যারামেসিয়ামও করে, প্যারামেসিয়াম কী জানো, প্যারামেসিয়াম মাঝখান থেকে ভেঙে যায়, একদম ঠিক মাঝখান থেকে প্যারামেসিয়াম ভাঙতে আরম্ভ করে, ঠিক আছে? কিন্তু প্যারামেসিয়ামেরটা তোমাদের সেইভাবে এনসিআরটি ওইভাবে বলা নেই তো, বাট লিসমেনিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ নির্দিষ্ট বিন্যাসে দ্বিবিভাজন লিসমেনিয়াই করে এখানে, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। চলো নেক্সট। যদি তোমরা এনসিইআরটি খোলো এবং যদি পুরনো এনসিইআরটিতে গলগি বডি দেখো এবং নিউ এনসিইআরটিতেও দেখো, সেখানেও বলা আছে যে গলগি বডির মেন যে কাজ সেটা হচ্ছে যে খাদ্য প্যাকেটজাত করা আর সংশ্লেষ। তার মধ্যে আমরা দেখেছি যে গলগি বডি দুই টাইপের সংশ্লেষ করে, একটা হচ্ছে সরল শর্করাকে ভেঙে জটিল শর্করা কনভার্ট করে, আর একটা আছে সেটা হচ্ছে কি লাইসোজোম সংশ্লেষ করতে পারে গলগি বডি, ঠিক আছে? তোমাদের এনসিইআরটিতে এটা দেওয়া আছে, লাইসোজোম সংশ্লেষ। কিন্তু এখানে তোমাদের অ্যান্সারে লাইসোজোম হবে না, কারণ লাইসোজোমটা অ্যান্সারের অপশানের মধ্যে নেই। অপশানে এটাই হবে যে সরল থেকে জটিল শর্করা গঠন করা কিন্তু গলগি বডিতে ঘটতে পারে। বলছে ইউক্যারিওটিক কোষের নিচের কোনটি পর্দা বেষ্টিত অঙ্গাণু নয়? আমরা জানি একটা অঙ্গাণু আছে যেটা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দুটো কোষেই পাওয়া গেছিল, সেটা হচ্ছে রাইবোজোম। এটা হচ্ছে কি, রাইবোজোম। এবং আমরা এটাও জানি যে রাইবোজোম দুটোতে কেন পাওয়া গেছিলো। দেখো প্রোক্যারিওটিক হোক আর ইউক্যারিওটিক হোক, প্রোটিন সংশ্লেষণ ভীষণ জরুরি, কারণ প্রোটিন হচ্ছে একটা কোষের মেন পার্ট, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মেন পার্ট হচ্ছে প্রোটিন। প্রোটিন, এটিপি, লিপিড, এই তিনটে হচ্ছে মেন পার্ট, তার মধ্যে প্রোটিন হচ্ছে অন্যতম মেন। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, সো প্রোক্যারিওটিক বলো আর ইউক্যারিওটিক বলো, বোথ কোষেই কিন্তু প্রোটিনের প্রয়োজন, সেই জন্য রাইবোজোম দুটো কোষই ছিল। অ্যান্সার এখানে হবে রাইবোজোম। যে রাইবোজোম ইউক্যারিওটিক কোষের সব কোষ অঙ্গাণু পর্দাবৃত হলেও রাইবোজোম কিন্তু ব্যতিক্রম, যে রাইবোজোম কিন্তু পর্দাবৃত নয় তোমাদের। বলছে উদ্ভিদ কোষে ভ্যাকুইলের ভেতর উপস্থিত তরলটির নাম কি? দেখো কত টাফ প্রশ্ন নয় কিন্তু, ভেরি ইজি কোশ্চেন্স, কিন্তু যে খুব ক্ষুদ্রভাবে পড়বে না তার পক্ষে প্রবলেম হয়ে যাবে। আমরা জানি উদ্ভিদ কোষে ভ্যাকুইলের মধ্যে অনেক কিছু সঞ্চয় থাকতে পারে, তার মধ্যে একটা মেন জিনিস হচ্ছে বর্জ্য পদার্থ সঞ্চয় করে রাখতে পারে ভ্যাকুইলগুলো, আর দুই হচ্ছে সেল স্যাপ বা কোষ রস, ঠিক আছে? কোষ রস কিন্তু সঞ্চয় করে রাখতে পারে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, কোষ রস। দেখো কোনো জিনিসকে যখন তুমি আবরণী হিসেবে ইউজ করছো তখন তুমি চাইবে না যে তার মধ্য দিয়ে কোনো কিছু গলে ভেতরে প্রবেশ করুক, তার মানে সেটা ডেফিনেটলি তাতে কোনো ফাঁকা স্থান ডেফিনেটলি থাকবে না। তো আবরণী কলা কোষগুলোতে যে ফাঁকা স্থান থাকে না এটা কিন্তু রাইট। এপিথেলিয়াল টিস্যুর কোষগুলোর মেন বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, ঠিক আছে? এখানে বলে যে কোনটা বৈশিষ্ট্য নয়, সরি, তো এটা তো বৈশিষ্ট্য। ত্বক বিক্রিয় নালিকাতে আমরা জানি যে ত্বকে হচ্ছে, তোমরা জানো যে মাল্টিস্ট্রেটেড অর্থাৎ বহুস্তরীয় আবরণী কলা পাওয়া যায়, আর বিক্রিয় নালিকাতেও তোমরা অলরেডি পড়েছো যে এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়, সেই দুটোতে তো পাওয়াই যায়, জিভে পাওয়া যায়, ঠিক আছে? আমাদের যে পাকস্থলী থাকে তাতে পাওয়া যায়, আমাদের ফুসফুসে অ্যালভিওলাইতে পাওয়া যায়, ঠিক আছে? ইভেন হার্টের উপরের অংশেতেও অনেক অংশে কী হয় তোমাদের এই আবরণী কলা পাওয়া যায়। নেক্সট হচ্ছে কোষগুলো শিথিলভাবে বিন্যস্ত থাকে, এটা তো অ্যান্সার হতেই পারে না, কারণ আমরা জানি কোষগুলোই শিথিলভাবে বিন্যস্ত থাকে, তার মানে কোষের মধ্যে ফাঁকা স্থান থাকবে, আর আবরণী যে জিনিসটাকে তুমি আবরণ হিসেবে ইউজ করছো তার মধ্যে এটা তো থাকতে পারে না। তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের এটাই হবে, আর এটাও আমাদের কারেক্ট, যে কোষগুলো একটি অবিচ্ছিন্ন স্তর গঠন করে। তো কারেক্ট অ্যান্সার এইটা, কারণ শিথিলভাবে বিন্যস্ত থাকে, এটা কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, গলগি বস্তুর কার্যকারিতায় ভেসিকেলগুলো কেন গুরুত্বপূর্ণ? দেখো অনেকে বলবে এনসিইআরটিতে দেখবে ফ্ল্যাটেন্ড, FLATTENED, ঠিক আছে? ফ্ল্যাটেন্ড স্যাক, এই স্যাকগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি বলে সিস্টার্নি, ঠিক আছে? এটা মনে রাখবে, ফ্ল্যাগগুলোকে কি বলে, অ্যাকচুয়ালি বলে সিস্টার্নি। ভেসিকেল কি, এনসিইআরটিতে আগের বার রং থিওরি দেওয়া ছিল বলে এবারে এনসিইআরটিতে দেখবে সিস্টার্নি আর ভেসিকেলের পার্টটাই তুলে দিয়েছে, ঠিক আছে? আগের বার কী বলা ছিল, ফ্ল্যাটেন্ড স্যাক ব্র্যাকেটে ভেসিকেলের ব্র্যাকেটে ভেসিকেল লিখে ব্র্যাকেটে ফ্ল্যাটেন্ড স্যাক বলা ছিল। অ্যাকচুয়ালি মনে রাখবে এই যে ভেসিকেল,
ভেসিকেলগুলোকে গলগি বডিতে সিস্টার্নি বলা হয়। ঠিক আছে, এই ফ্ল্যাটেন স্যাককেই ভেসিকেল বলা হয়, ভেসিকেলগুলোকেই গলগি বডিতে সিস্টার্নি বলা হয়। যদি বলা হয় ফ্ল্যাটেন স্যাককে কী বলা হয়, তোমরা কখনোই ভেসিকেল বলবে না, তোমরা বলবে সিস্টার্নি। ঠিক আছে, মনে রাখবে অনেকগুলো সিস্টার্নি যখন একসঙ্গে তাকের মতো সজ্জিত হয়, ঠিক আছে, তখন এই যে সিস্টার্নি এগুলোকে কী বলা হয় জানো, এগুলোকে বলা হয় ডিকটিওজোম। এটা তোমরা বড় ক্লাসে পড়তে পারবে। যে খালি এনসিইআরটি মানে দেখে, যার বায়োলজি সম্পর্কে কোনো নলেজ নেই, সে বলবে এই ফ্ল্যাটেন স্যাকগুলোকেই ভেসিকেল বলা হয়, তা কিন্তু নয়। যে বেসিক বায়োলজি 11-12 বায়োলজি, যার ব্রেন আছে, মস্তিষ্ক আছে, যে পড়েছে, সে জানে যে এই টোটাল এই যে ফ্ল্যাটেন স্যাকগুলোকে সিস্টার্নি বলা হয়, আর এই পুরো পার্টটাকে বলা হয় ডিকটিওজোম। কি বলা হয়? ডিকটিওজোম। ঠিক আছে, ডিকটিওজোম বলা, ওয়াই সম্ভবত হবে, বানান ভুল হতে পারে, বাট পুরো পার্টটাকে বলা হয় ডিকটিওজোম। ঠিক আছে, এই 4-5টা সিস্টার্নি মিলে যে স্ট্যাক তৈরি হয়, তাক তৈরি হয়, তাকে বলা হয় ডিকটিওজোম। ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে ভেসিকেল কি। দেখো এইখানে একটা ছোট্ট ছবি রয়েছে, ছবিটা একটু বড় করে দিলেই ভালো হতো, বাট এখানে দেখতে পাচ্ছ যে এরকম কিছু গোল গোল জলকণার মতো দেখতে লাগছে এবং তার মধ্যে কিছু পুটপুট পুটপুট জিনিস দেওয়া রয়েছে। কী জানো এগুলো? এগুলোই অ্যাকচুয়ালি ভেসিকেল। এরা কী হয় অ্যাকচুয়ালি, এই গলগি বডির ভেতরে এক্স্যাক্টলি যে ভেসিকেল থাকে তা নয়, এই গলগি বডির মধ্যে কী হয়, প্রোটিন সংশ্লেষ হচ্ছে, কারণ রাইবোজোম আছে, তো প্রোটিন সংশ্লেষ হয়ে কী হয়, এটা অনেকটা কাছাকাছি চলে আসে এবং এই কোষপদ্মার কাছাকাছি যখন আসে তখন এরা এই গলগি বডি থেকে অন্যত্র যায়। কারণ গলগি বডিকে কী বলা হয়? পোস্ট অফিস বলা হয়। গলগি বডির মেন কাজ কী? গলগি বডির মেন কাজ হচ্ছে প্যাকেজিং করা এবং খাদ্যকে বা কোনো প্রোটিন বা কোনো কিছুকে এক জায়গা থেকে অন্যত্র ট্রান্সফার করা। এই ট্রান্সফারের সময় আমরা কি যখন জিনিসপত্র নিয়ে যাই তখন সুটকেস বা ব্যাগে করে নিয়ে যাই, এই ব্যাগটা হচ্ছে ভেসিকেল। এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে তোমাদের ভেসিকেল। ছোটো ছোটো পার্টগুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে ভেসিকেল। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ভেসিকেল। তো গলগি বডিতে দুই টাইপের ভেসিকেল পাওয়া যায়, একটা হচ্ছে ট্রান্সপোর্ট ভেসিকেল, একটা হচ্ছে সিক্রেটারি ভেসিকেল। তোমাদের এনসিইআরটিতে অত কিছু নেই, আগের এনসিইআরটিতে তাও একটু অল্প বিস্তর ছিল, নিউ এনসিইআরটিতে সেটাও তুলে দিয়েছে, কিন্তু তুলে দিয়ে সঠিকটা দেয়নি, সোজা কথা বলতে। যাই হোক, এরা গলগি বস্তুতে এবং সেখান থেকে পদার্থ পরিবহন করে, মানে এরা কোনো পদার্থকে গলগি বস্তুতে নিয়ে আসে, আবার গলগি বস্তুতে অন্যত্র যাওয়ার জন্য এই ভেসিকেলগুলো ইউজ হয়। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এইটা হবে। তোমরা বলবে স্যার এখানে প্যাকেজিং রয়েছে, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার নয়, কারণ লাইনটাকে ভালো করে পড়ো। এখানে বলে যে এরা গলগি বস্তুতে প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে। মনে রাখবে প্রয়োজনীয় শক্তি মানে হচ্ছে এটিপি, অলওয়েজ মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়। এটিপি কোনো দিনই মাইটোকন্ড্রিয়া ছাড়া আর কোথাও উৎপন্ন হয় না। ঠিক আছে, কোষের শক্তি ভাণ্ডার কাকে বলা হয়? এনার্জি কারেন্সি মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, আর ভাণ্ডার এটিপিকে বলা হয়, আর ভাণ্ডার মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। তো এটা কিন্তু অ্যান্সার নয়। নিউক্লিয়াস গঠন, বর্জ্যপদার্থ হজম, এগুলো কোনোটাই অ্যান্সার নয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ছোটো ছোটো জিনিস জানতে হবে। চলো পরের প্রশ্ন, একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা নিচের কোনটির উপর নির্ভর করে পরিবর্তিত হয়? মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কিন্তু সারা জীবন এক থাকে না কোনো কোষে। ঠিক আছে, যদি ওই কোষের কার্যকলাপ বৃদ্ধি পায়, তার মানে বেশি কার্যকলাপ মানে বেশি এটিপি প্রয়োজন, আর বেশি এটিপি প্রয়োজন মানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও কিন্তু কী হবে, তোমাদের বৃদ্ধি পাবে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও কিন্তু কী হবে, তোমাদের বৃদ্ধি পাবে। তো কোষের শারীরবৃত্তীয় কার্যকলাপের উপর বেস করেই কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম বা বেশি হতে পারে। ঠিক আছে, যেমন তোমরা দেখবে হৃৎপেশি, যেটা কি না গঠনে ঐচ্ছিক কিন্তু কাজে অনৈচ্ছিক, সেই হৃৎপেশিতে কিন্তু বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, কেন? কারণ হৃৎপেশি কী করে, সারা জীবন ধরে চলতে থাকে, ওর কোনো র্যান্ডামনেসের কোনো ঘাটতি নেই। যদি ও থামে তো আমরা থেমে যাব। ঠিক আছে, সারা জীবনের জন্য। তো হৃৎপিণ্ড থামার কোনো ব্যাপার নেই, ওই জন্য হৃৎপেশিকে সারা জীবন কাজ করতে, ওই জন্য ওতে কিন্তু মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। নেক্সট একটা ছোট উপদেশ দিই, ওই যে সিস্টার্নি আর ভেসিকেল, এটা নিয়ে তোমাদের মধ্যে তর্ক আসতে পারে। ঠিক আছে, তোমরা হয়তো তর্ক করতে পারো যে স্যার ওটা ভেসিকেলি হবে, ওটা সিস্টার্নি হবে না। অ্যাকচুয়ালি নয়। কোনো পরিবহন সুটকেসকে, যার মধ্যে প্রোটিন বা কিছু ঢুকিয়ে কোষ এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তর করে, সেই অঙ্গাণুটাকে বেসিক্যালি ভর্তি অঙ্গাণুটাকেই ভেসিকেল বলা হয়। কিন্তু যদি তোমরা বড় ক্লাসের বই পড়ো তাহলে তোমরা জানতে পারবে। ঠিক আছে, অ্যাকচুয়াল বায়োলজিটা আমি তোমাদের বলছি, ওটা কিন্তু সিস্টার্নিই বলা হয়। নেক্সট দেখো বলছে নিউরনের কোন অংশটি প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী? ঠিক আছে, নিউরনের কোন অংশটি প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী? আমরা জানি যে নিজেল দানা, দানা কিন্তু এক প্রকারের রাইবোজোম টাইপের জিনিস, যার মধ্যে কিন্তু প্রোটিন সংশ্লেষ হয়। ঠিক আছে, এটা তোমাদের এনসিইআরটিতে গিভেন আছে, এটা দারুণ কোশ্চেন্স, খুব পিন পয়েন্ট মারা কোশ্চেন্স কিন্তু। চলো আচ্ছা, এইটা তোমাদের খুবই কনফিউজিং কোশ্চেন্স। ঠিক আছে, কোশ্চেন্সটা খুবই কনফিউজিং, ওই জন্য এর ইংলিশ ভার্সান দেখাটা খুব জরুরি। কনফিউশন আছে কোশ্চেন্সটাতে, কিন্তু যেহেতু আমি বাংলা ভার্সান রেখেছি সেখানে কোনটা যুক্ত নয়। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রাপ্ত প্রোটিনগুলোকে পরিবর্তন এবং প্যাক করা কিন্তু গলগি বডির অন্যতম কাজ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে একটা। তো এটা তো ইয়েস হবে, এটা তো কাজ, এখানে নো বলেছে কোনটা। এটি কোষের বাইরে আছে, এই বি আর ডি নিয়ে একটু পরে কথা বলছি। সিটা দেখো,
এটি লাইসোজোম গঠন করে যা অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। আমরা একটু আগেই দেখেছি এটা কিন্তু লাইসোজোম তৈরি করতে পারে, তো এটা হচ্ছে কারেক্ট। নেক্সট আমরা জানি যে এর মধ্যে তোমরা দেখেছো যে প্রোটিন প্যাকিং করে। তো এবার দেখো এখানে দুটো কথা লেখা রয়েছে, এটি কোষের বাইরে পদার্থ পরিবহন এবং নিঃসরণ করে। দেখো এইটা কিন্তু কারেক্ট, কোষের বাইরেও কিন্তু গলগি বডির কাজ থাকে। এবার এখানে বলেছে এটি কোষ থেকে পদার্থের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করে। দেখো কোষ থেকে পদার্থের প্রবেশ ও প্রস্থান এইটা কিন্তু নিয়ন্ত্রণ করে কোষ পর্দা। এটা কিন্তু কে নিয়ন্ত্রণ করে না, এটা কিন্তু তোমাদের গলগি বডি নিয়ন্ত্রণ করে। দুটোর মধ্যে হালকা পার্থক্য আছে, তুমি যদি খুব মানে মাইনিউটলি এটাকে ফলো করো, এই বাংলাটাকে ফলো করে তাহলে দেখতে পাবে। এখানে বলেছে কোষের বাইরে পদার্থের পরিবহন, এই পরিবহন রয়েছে বলেই এটাকে ইয়েস আমরা করতে পারি। কারণ তোমাদের যদি ওল্ড এনসিইআরটি দেখো, ওল্ড এনসিইআরটি কী লেখা আছে একবার দেখে, এই লাইনটাকে খেয়াল করো। এখানে কী লেখা আছে আমি একটু বড় করে দিচ্ছি, কী লেখা আছে এখানে, এখানে লেখা আছে যে কোষের ভেতরে ও বাইরে বিভিন্ন লক্ষ্যস্থলে এদের সরবরাহ ঘটে, গলগি বস্তুর মাধ্যমেই এই কাজটা হয়। ঠিক আছে, এইবার চলো আমাদের অ্যান্সারটা। এখানে দেখো এখানে রয়েছে কোষের বাইরে পদার্থ পরিবহন ও নিঃসরণ হয়, যে পরিবহন কথাটা রয়েছে না, এই জন্য এটা কারেক্ট হচ্ছে। পরিবহনের ক্ষেত্রে গলগি বডি মারাত্মক ভূমিকা গ্রহণ করে। এখানে বলেছে কোষ থেকে পদার্থের প্রবেশ ও প্রস্থান। দেখো কোষের মধ্যে কোন পদার্থ ঢুকবে আর কোন পদার্থ বেরোবে সেটা কোষ পর্দা স্থির করে, কারণ প্রোটিন এবং লিপিডের স্তরই এই কাজটা করে। সে এইটা কিন্তু নো, এবং এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এই কারণে বি অ্যান্সার হচ্ছে না। এরকম যখন সূক্ষ্ম ল্যাঙ্গুয়েজের ভাঁজ থাকবে তখন অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে দুটোই অ্যান্সার, তখন একটা কাজ করবে ইংলিশটাকে ভালো করে পড়ে নেবে। অ্যাকচুয়ালি ইংলিশ দরকার হলে বেটার বলা যেত। ঠিক আছে, চলো নেক্সট। বলছে নিচের কোন কোষীয় অঙ্গাণুটি অ্যামিবাকে তার খাদ্য গ্রহণে সাহায্য করে। দেখো আমরা জানি অ্যামিবার এই যে অংশটা, এই অংশটা কী, এই অংশটা বেসিক্যালি কোষ পর্দা, প্লাজমা মেমব্রেন। এরা কি হয় ক্ষণপদ বা সিউডোপোডিয়া তৈরি করে। অ্যান্সার কিন্তু এখানে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দাই হবে, কারণ অ্যামিবার কিন্তু ফ্লাজেলা নিউক্লিয় পর্দা কিন্তু হয় না, নিউক্লিয় পর্দায় নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকে, তার কিন্তু কোনোরকম কোনো অ্যাক্সেলারেশনই বেরোয় না। যেটা বেরোয় যে ক্ষণপথ সেটা কিন্তু এই যে কোষ পর্দা সেটা দিয়ে হয়, সিলিয়া কিন্তু এর থাকে না। অ্যান্সার উইল বি প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। পরের প্রশ্ন, বহুকোষী জীবে প্রতিটি কোষ কীভাবে জীবটির বেঁচে থাকার সমর্থন করে। দেখো নিজেকে একটি সম্পূর্ণ অঙ্গে কনভার্ট করে, আমরা জানি একটা কোষ দিয়ে কখনোই একটা সম্পূর্ণ অঙ্গ তৈরি হয় না। ঠিক আছে, কোষগুলো আস্তে আস্তে টিস্যু গঠন করে। ঠিক আছে, টিস্যু থেকেই তৈরি হয় অর্গ্যান। ঠিক আছে, টিস্যু থেকে অর্গ্যান, অর্গ্যান থেকে অর্গ্যান সিস্টেম তৈরি হয়। ঠিক আছে, ওএস অপারেটিং সিস্টেম নয়, অর্গ্যান সিস্টেম। তো সেই জন্য একটা কোষ এই কাজ করতে পারে না, ওই জন্য এটা কিন্তু অ্যান্সার নয়। জীবের সমস্ত কাজ একাই করার চেষ্টা করে, জীবনের সমস্ত কাজ একাই করার চেষ্টা করতে পারে না কোষ, আশা করি জানো। নেক্সট হচ্ছে অন্যান্য কোষের সাথে যোগাযোগ না, অবশ্যই এটা পসিবল নয়, অবশ্যই অন্য কোষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তবেই সেটা টিস্যু, তারপর অর্গান, তারপর অর্গান সিস্টেম তৈরি হবে। শ্রম বিভাজন অনুসরণ করে, মনে রাখবে প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু একটা পরিপাকতন্ত্র আমাদের যেমন চলে ওদের তেমন চলে, শ্বসন ক্রিয়া এটিপি তৈরির মাধ্যমে চলে, বর্জ্য পদার্থ নির্গমন হয়। ঠিক আছে, বিভিন্ন জিনিস পরিবহন হয়, আমাদের যেমন রক্ত করে ওদের ক্ষেত্রে গলগি বডি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে পুরো নেটওয়ার্ক সেই কাজটা করে, ভেসিক্যাল সমেত কাজটা হয়। তো আশা করি বোঝাতে পারছি যে এই কাজটা কিন্তু টোটালি একা কোনো কোষ করতে পারে না, এটা অবশ্যই শ্রম বিভাজনের মাধ্যমে এই কাজটা হয়। ঠিক আছে, চলো। বলছে জীবদেহে কোরোদগম বা বার্ডিংয়ের সঠিক ক্রম কোনটা উপযুক্ত, সবচেয়ে উপযুক্ত। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ একটা বডি আছে বা দেহ আছে বলতে পারো, এটা একটা বডি বা দেহ বলতে পারো। ঠিক আছে, এই বডিতে কী হচ্ছে, প্রথমে কী হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে যে সেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। দেখো এই যে হলুদ অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, প্রথমে কী হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা আলাদা করে দিয়েছে, এটা ভুল জিনিস দিয়েছে, অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমেরই বিভাজন হয়। ঠিক আছে, তো তার পরের স্টেপ কী হবে, প্রথম হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হবে ফার্স্ট, তারপরে কী হবে, তারপরে নিউক্লিয়াসের বিভাজন। দেখো সাইটোপ্লাজমের যে বিভাজন হলো সঙ্গে সঙ্গে কিন্তু একটা কোরোদ তৈরি হচ্ছে। দেখো এখানে কোরোদ তৈরি হয়ে গেল, কোরোদ বা বার্ড কিন্তু তৈরি হলো। কী তৈরি হলো, কোরোদ বা বার্ড। এই দিয়ে দেখো একটা আলাদা একটা প্রসারণ ঘটেছে, যেটাকে বলে কোরোদ বা বার্ড। মানে অ্যাকচুয়ালি কোষ, প্রচুর পরিমাণে কোষ তৈরি হয়, এই অংশটা ফুলে যায়, ওটা আমাদের ক্যান্সারের মতো, কিন্তু ওখানে ওটা ক্যান্সার নয়, ওখানে ওটা কোরুদ বা বার্ডিং, ওটা যখন ঝরে পড়ে যায় আমাদের ক্যান্সার কি দেহে থেকে যাচ্ছে, ফলে সেটা ক্ষতি করছে। এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে কী হচ্ছে মানে টিউমার কী হচ্ছে, দেহে থেকে যাচ্ছে, ক্ষতি করছে, এটা অনেকটা টিউমারেরই মতো, কিন্তু এটা ঝরে পড়ে যাচ্ছে প্রাকৃতিক উপায় এবং পড়ে গিয়ে নতুন বডি তৈরি করছে, এটা ক্ষতিকারক নয় এটা। তো প্রথমে এটা একটা ইন্ডিভিজুয়াল বডি ছিল বা একটা দেহ ছিল, কোষ দেহ। সেই কোষ থেকে দেখো কোষ বিভাজনের ফলে সাইটোপ্লাজম মোটা মানে ভাগ হয়ে যাচ্ছে এবং দেখো নতুন কোষ তৈরি হচ্ছে, এটাকে আমরা কোরোদ বলছি। এরপরে কী হচ্ছে, এরপরে দেখো নিউক্লিয়াস বিভাজন হচ্ছে। দেখো খেয়াল করো, এই যে নিউক্লিয়াস বিভাজন, এই যে নিউক্লিয়াসটা দেখো বিভাজিত হচ্ছে, নিউক্লিয়াস বিভাজন হচ্ছে।
এবং এখান থেকে কোডটা আলাদা হয়ে নিচে পড়ছে এবং কোরদ মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই পুরো ব্যাপারটা এইভাবে 4টে পদ্ধতি কিন্তু ঘটে। তো কী বলেছে দেখো, প্রথমে কী হয়, সাইটোপ্লাজমের বিভাজন। তো 2 নম্বর দিয়ে স্টার্ট কোথায় আছে, যে এটাই আমাদের অ্যান্সার হবে। 2 নম্বর দিয়ে স্টার্ট আছে দেখো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এখানে বলেছে কোরক গঠন, সাইটোপ্লাজমের বিভাজন, তারপর তোমাদের হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। হ্যাঁ, এটাও হতে পারে। 1 মিনিট, এখানে তোমাদের হ্যাঁ একটু বলা ভুল হয়েছে আমার, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে সাইটোপ্লাজমের বৃদ্ধিটা আমি আগে দিয়েছি। না, এটা সম্ভব নয়। এটা দেখো, এটা রং জিনিস হয়েছে, আমি ভুল বলেছি এই জায়গাটা, তোমাদের বলে দিচ্ছি। 1 মিনিট দাঁড়াও, আমি চিন্তা করে দেখলাম। কারণ দেখো, আমরা জানি যে কোষ বিভাজনের ক্ষেত্রে অলওয়েজ নিউক্লিয়, যেটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস, সেটা আগে হয়, তারপর সাইটোকাইনোসিস হয়। অলওয়েজ মাথায় রাখবে যে ক্যারিওকাইনোসিস আগে হবে। ঠিক আছে, ক্যারিওকাইনোসিস কাকে বলা হয়? ক্যারিওকাইনোসিস হচ্ছে, মানে এটা আমি বেসিক বায়োলজিটাকে একটু চিন্তা করলাম। ক্যারিওকাইনোসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াস বিভাজন আগে হয়, নিউ বি বলে লিখে দিলাম, নিউক্লিয়াস বিভাজন আগে হয়। ঠিক আছে, তারপর মনে রাখবে সাইটোকাইনোসিস হয়। সাইটোকাইনোসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনোসিস হচ্ছে তার পরে হয়, এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। যে কোনো কোষ বিভাজনের ক্ষেত্রে এটা অলওয়েজ এইটাই হচ্ছে স্টেপ। ঠিক আছে, তো ওই জন্য দেখলাম আমি সাইটোকাইনোসিস প্রথমে হতে পারে না, প্রথমে নিউক্লিয়াস বিভাজন হবে। ঠিক আছে, এই জন্য এখানে নিউক্লিয়াস বিভাজনটা প্রথমে দেখিয়েছে। রিয়েলি সরি ফর দ্যাট। ঠিক আছে, এখানে ছোটোখাটো কিছু মিস্টেক হয়েছে আমার, আই এম সরি, মানে আমি চিন্তা না করে বলেছি। ঠিক আছে, রিয়েলি সরি ফর দ্যাট। তো প্রথমে যেটা, এটা অ্যান্সার নয়। ঠিক আছে, এটা অ্যান্সার নয়। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কোরদ তৈরি হবে, তারপর তোমাদের নিউক্লিয়াস বিভাজন হবে, অর্থাৎ প্রথমে 1, তারপর তোমাদের 3 নম্বর স্টেপ হবে, তারপর তোমাদের 2 নম্বর হবে, তারপর তোমাদের 4 নম্বর হবে। দ্যাট মিন্স 1, 3, 2, 4, এই যে এইটা কারেক্ট অ্যান্সার। দিস ইজ দ্য কারেক্ট, এইটা সঠিক, এটা সঠিক অপশন। ঠিক আছে, দিস ইজ সঠিক, এটা সঠিক। 1, 3, 2, 4 প্রথমে কোরদ তৈরি হবে, মানে এরকম একটা হালকা ফুলকা ফুল, এরকম মানে ফোলা অংশ দেখা যাবে। তারপরে নিউক্লিয়াস বিভাজন হবে, তারপর তোমাদের সাইটোকাইনোসিস হবে, মানে সাইটোপ্লাজমের বিভাজন, তারপর তোমাদের কোরদ কী হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এনসিইআরটিতে এটা তেমনভাবে লেখা নেই, কিন্তু তোমাদের যখন কোশ্চেন্স দিচ্ছে একটু জটিল কোশ্চেন্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন, অনেক এককোষী জীবে বিপাকীয় বর্জ্য অপসারণের পদ্ধতিটা কী? দেখো, আমরা জানি অ্যামিবার মতো যে সমস্ত এককোষী জীব থাকে, যাদের স্পেশাল কোনো অর্গান সিস্টেম নেই, তারা কিন্তু কখনোই বিশেষ অর্গান ব্যবহার করবে না। তারা যেটা করবে, যে সরল ব্যাপন পদ্ধতিতে, ঠিক আছে, সরল ব্যাপন পদ্ধতিতে তারা যেটা করবে সেটা হচ্ছে ভেতরের বর্জ্যকে কী করবে, বাইরে পাঠিয়ে দেবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ডিফিউশনের মাধ্যমে তারা কী করে, যে বর্জ্য পদার্থকে কিন্তু দেহের বাইরে নিয়ে যায়। ঠিক আছে, ক্লাস 10-এর যদি রেচন খোলো, তাহলে এই জায়গায় পরিষ্কার লেখা আছে, দেখো, যে বহু এককোষী জীব এই বর্জ্যগুলোকে সরল ব্যাপন প্রক্রিয়ায় দেহ পৃষ্ঠতল থেকে দেহের চতুর্পার্শ্বস্থ জলে কিন্তু বর্জন করে। ঠিক আছে, এই জায়গাটা রেচনের প্রথম যে প্যারাগ্রাফ, তাতে পরিষ্কার লেখা আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, 19 দাগ। ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার মতো এককোষী জীবগুলোতে আমরা জানি দ্বিবিভাজন হয় বা বাইনারি ফিশন হয়। এই প্রক্রিয়ায় নিচের কোনটা ঘটার সম্ভাবনা সবচেয়ে কম? দেখো, অনুকূল পরিবেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায় এবং এই কারণেই এরা কিন্তু দ্বিবিভাজন ইউজ করে। তো এটা ঘটতে পারে, তো এটা তো ইয়েস। এখানে কম বলেছে, মানে নো অ্যান্সার, নো যেটা সেটা অ্যান্সার হবে। যেটা সবচেয়ে কম, মানে হয় না বলতে গেলে চলো, সেটা অ্যান্সার হবে। তো ইয়েস, এটা তো সবচেয়ে কম নয়, এটা সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা সবথেকে বেশি, বেশিগুলোকে আমি ইয়েস বলে লিখছি। ঠিক আছে, এটা বেশি। জেনেটিক উপাদানের অসম বিভাজন, আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমরা জেনেটিক উপাদানের অসম বিভাজন কিন্তু আমরা দেখো অ্যাকচুয়ালি কী হয়, এখানে জেনেটিক উপাদানে কিন্তু সমবিভাজন হয়। ঠিক আছে, এখানে জেনেটিক মেটেরিয়াল দেখো সমান দুটো পার্টে ভাগ হয়ে যায়। তো জেনেটিক মেটেরিয়ালে অসম বিভাজন হতেও পারে, নাও পারে। ঠিক আছে, নর্মালি এখানে সমবিভাজনই হয়, সমবিভাজনই হয়। ঠিক আছে, যে আমরা বলি না যেটা, যে হাফ হয়ে যাওয়া, এখানে কিন্তু হাফ হয় না, এখানে কিন্তু দেখো সমবিভাজন হচ্ছে। সমবিভাজন হয় যদি এটা কমই হয়, দ্বিতীয় কোনো পিতামাতার প্রয়োজন না হয়। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবে। দ্বিবিভাজনে কিন্তু দ্বিতীয় কোনো পিতামাতার প্রয়োজন হয় না। দ্বিতীয় কোনো পিতামাতার প্রয়োজন কোথায় হয়? সেক্সুয়াল রিপ্রোডাকশানে। এটা তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান। এই কারেক্ট অ্যান্সার কিন্তু এটাই হবে, দ্বিতীয় কোনো পিতামাতার প্রয়োজন হয় না। সম্ভাবনা নিচের কোনটা ঘটার সম্ভাবনা সবচেয়ে কম? এইটা ঘটার সম্ভাবনা সবচেয়ে কম, দ্বিতীয় কোনো পিতামাতা কিন্তু প্রয়োজন না হওয়া। কখনোই দ্বিতীয় কোনো পিতামাতার প্রয়োজন হয় না, কারণ এক কোষ থেকেই দুটো, তার থেকে আরও দুটো, এর থেকে আরও দুটো তৈরি হবে। ঠিক আছে, এর থেকে তার থেকে আরও দুটো তৈরি হবে, এইভাবে কিন্তু এই কোষগুলো বিভাজিত হয়।
এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কোনো পিতামাতার প্রয়োজন হয় না, হুবহু একই রকমের অপত্য কোষ এখানে তৈরি হয়। ঠিক আছে, তো এটা কিন্তু ঘটার সম্ভাবনা সবথেকে বেশি, এটা কিন্তু ঘটার সম্ভাবনা সবথেকে বেশি। তো কারেক্ট আনসার কিন্তু আমাদের সি হবে এখানে। এবার একটা জিনিস বলি, অ্যাকচুয়ালি বি আর সি বোথ অপশানই কিন্তু এখানে কারেক্ট, কারণ দেখো জেনেটিক উপাদানের অসম বিভাজন এখানে হয় না, আমি প্রথমে লিখে দিয়েছি সমবিভাজন হয়, এই জায়গায় পরিষ্কার আমি লিখে দিয়েছি এখানে সমবিভাজন হয়। এখানে অ্যান্সার হওয়া উচিত বোথ বি অ্যান্ড সি। অ্যাকচুয়ালি কিন্তু এই কোশ্চেন্সটা টোটালি আমি বলবো ইগনোর করা উচিত, কারণ এই কোশ্চেন্স অ্যান্সার হওয়া উচিত জেনেটিক উপাদানের অসম বিভাজন কিন্তু হয় না। আমি একটু আগেই বললাম যে এন থেকে এন সংখ্যক বা 2n থেকে 2n সংখ্যকই ক্রোমোজোম ডিভিশন হচ্ছে, কারণ দেখো এখানে কোনোভাবে এটা কিন্তু মিওসিস হচ্ছে না, এখানে টোটালি মাইটোসিস হচ্ছে, দুটো সম পরিমাণ এখানে লিখেও দিয়েছিলাম আমি, ওই জন্য বি আর সি বোথ পসিবল। আমার মতে অ্যান্সার তো দুটোই হওয়া উচিত। ঠিক আছে, দ্বিতীয় কোনো পিতামাতার প্রয়োজন না হওয়াটা বুঝতেই পারছো, একটাই দরকার। আর একটা দেখো, যখন যৌন জনন ঘটে তখন কি হয়, একটা জেনেটিক মেটেরিয়াল অন্যটাতে চলে যায়, যার ফলে দুটোর একটা স্ত্রী গ্যামেট একটা পুং গ্যামেটের প্রয়োজন হয়। আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যেমন শুক্রাণু ডিম্বাণু, কিন্তু এক্ষেত্রে তো দরকার পড়ছে না, সেই জন্য বি আর সি বোথ পসিবল এখানে। ঠিক আছে, বিও যতটা সম্ভাবনা কম, সি এরও সম্ভাবনা ততটা কম। ঠিক আছে, তো বি আর সি বোথ অ্যান্সার হওয়া উচিত। এটা যারা আমার তোমাদের ভিডিও দেখেছো তারা ইজিলি বলতে পারবে, কারণ এটা ডাইরেক্ট এনসিইআরটিতে কোথাও নেই। ঠিক আছে, সাইটোপ্লাজমের যদিও এটা পড়েছে কোথায়, 8/1/2026 পড়েছে, কিন্তু এটা সাইটোপ্লাজমের জলীয় বা তরল, এটা তোমাদের ইয়ের প্রশ্ন, তোমাদের যে টেকনিশিয়ান ছিল তার প্রশ্ন। সাইটোপ্লাজমের জলীয় বা তরল ধারককে কি বলা হয়? দেখো, সাইটোপ্লাজমের জলীয় বা তরল ধারককে কিন্তু সাইটোসল বলা হয়। ঠিক আছে, এটা আমার যারা যারা মানে পেড কোর্স নিয়েছো, যারা পড়েছো আমার থেকে, তারা এটা জানো, কারণ আমি এটা টোটাল ডিভাইড করে দিয়েছিলাম যে কোনটার তরলকে কি বলা হয়। যেমন নিউক্লিয়াসের তরলকে নিউক্লিওপ্লাজম বলা হয়, এটা হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রে, তো অ্যান্সার তোমাদের সাইটোসোল হবে। ঠিক আছে, চলো দেখো, তোমাদের যে রিও পাতা বা পেঁয়াজের যে পিলিং, তার যে একটা তোমাদের আণুবীক্ষণিক যে এক্সপেরিমেন্ট করতে বলা আছে কোষের চ্যাপ্টারে, তার থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। পেঁয়াজের কোষে আণুবীক্ষণিক পর্যবেক্ষণ করলে কী উপসংহার টানা যায় যে প্রত্যেকটা পেঁয়াজের কোষ একই রকম ছোটো ছোটো গঠন দিয়ে তৈরি। সেই একই রকম গঠনগুলো কি? এক হচ্ছে তোমাদের কোষ পর্দা, ঠিক আছে, 2 হচ্ছে তোমাদের সাইটোপ্লাজম, 3 হচ্ছে তোমাদের নিউক্লিয়াস। এই তিনটে জিনিস সব কোষেই দেখা যায়, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের এখানে বাংলার একটু ভুল আছে। ভ্যাকুয়াল সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? এটাই তোমাদের বলতে বলা হয়েছে, কোন বিবৃতিটি। ঠিক আছে, বিবৃতিটি ভুল, এটাই তোমাদের প্রশ্ন ছিল। ঠিক আছে, একটু রং বাংলা এসছে। তো ভ্যাকুয়াল সম্পর্কে তোমাদের কোন বিবৃতিটা ভুল? নিচে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার বলা আছে। দেখো, ভ্যাকুয়ালের কাজ কি? ভ্যাকুয়ালের প্রধান কাজ হচ্ছে কোষ রস রাখা। এই কোষ রসগুলো কী করে? ভেতরে একটা চাপ রাখে, যাতে জল যখন বাইরে থেকে প্রেসার দেয়, ঠিক আছে, সেই জল যখন বাইরে থেকে প্রেসার দেয় তখন যেন কোনোভাবেই সংকুচিত প্রসারণ এমনভাবে না হয় যে কোষগুলোর বেসিক যে কার্যকলাপ তাতে গণ্ডগোল হয়। সেই জন্য ভ্যাকুয়ালগুলো কী করে? কোষ রস সঞ্চয় করে যা স্ফীতি এবং দৃঢ়তা প্রদান করে। তো এটা কিন্তু কারেক্ট। নেক্সট, ভ্যাকুয়ালের অন্যতম কাজ হচ্ছে কি? বর্জ্য পদার্থকে সঞ্চয় করা এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ জিনিসকে সঞ্চয় করা। তার মানে সঞ্চয় এর একটা অন্যতম কাজ। কিন্তু ভ্যাকুয়ালের কাজ কোনোভাবেই প্রোটিন সংশ্লেষ করা নয়। এটা এখানে কারেক্ট অ্যান্সার। যে কোনটা ভুল, এইটা কিন্তু ভুল বিবৃতি, কারণ এগুলো সবই ঠিক বিবৃতি। এটা কারেক্ট, ঠিক আছে, এটা ঠিক, এটাও ঠিক, ঠিক আছে, এগুলো সবই ঠিক, এইটা একমাত্র ভুল বিবৃতি, আর এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, চলো মনে রাখবে প্রাণী কোষে কিন্তু ভ্যাকুয়াল নেই বললেই চলে, থাকলেও খুব ছোট থাকে। এটা এনসিইআরটি থেকে ডাইরেক্ট তুলে দেওয়া একটা প্রশ্ন। একটি ল্যাবে একজন ছাত্র উদ্ভিদ কোষের বেশিরভাগ অংশ জুড়ে থাকা একটি স্বচ্ছ থলে দেখতে পেল। এই থলেটাই হচ্ছে ভ্যাকুয়াল। আমরা জানি ভ্যাকুয়ালটি কত শতাংশ দখল করে? একটা কোষের 50 থেকে 90%, উদ্ভিদ কোষের ক্ষেত্রে 50 থেকে 90% দখলকে করে রাখে ভ্যাকুয়াল করে রাখে। ঠিক আছে, এটা তোমাদের ভ্যাকুয়ালের যে কোষের যে পার্ট আছে সেখানে তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে এই লাইনটা। পরের প্রশ্ন দেখো, বলেছে জলের সাহায্যে এটিপিতে থাকা প্রান্তীয় ফসফেট বন্ধনটি ভেঙে গেলে কত কিলোজুল পার মোল শক্তি তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে? অ্যান্সার হবে তোমাদের 30.5। কোথায় আছে একবার দেখিয়ে দিই। ক্লাস 10-এর বই খুলবে, এনসিইআরটি ক্লাস 10-এ এনসিইআরটিতে 102 নম্বর পেজে পরিষ্কার লেখা আছে যে 35 কিলো জুল পার মোল শক্তি যেটা,
সেটা মুক্তি ঘটে। এটা কিভাবে হয় সেটাও কিন্তু তোমাদের আমি ভালো করে বুঝিয়েছিলাম আমার পেট ক্লাসে। দেখো কি বলেছে, নিচের কোন কোষীয় অঙ্গাণু স্টার্চ, তেল, প্রোটিন দানা সঞ্চয় করে? ঠিক আছে, প্রোটিন দুবার এসছে, বাট অ্যান্সার তোমাদের কী হবে, লিউকোপ্লাস্ট। আমরা জানি প্লাস্টিড বলে যে পার্ট আছে তোমাদের সেলের আন্ডারে, সেটা খুঁজলেই তোমরা এখানে এই লিউকোপ্লাস্টের ব্যাপারে জানতে পেরে যাবে। সেখানে তোমাদের পরিষ্কার বলা আছে স্টার্চ, তেল এবং প্রোটিন সঞ্চয় করা লিউকোপ্লাস্টের কাজ। ঠিক আছে, ডিফারেন্ট টাইপের একটা প্লাস্টিড। বলছে নিচের কোনটি কোষীয় অঙ্গাণু নয়? দেখো আমরা সবাই জানি যে কোষীয় অঙ্গাণুগুলো পাই, তার মধ্যে মনে রাখবে কোষ পর্দা, ঠিক আছে, কোষ পর্দা, কোষ প্রাচীর, কোষ পর্দা, কোষ প্রাচীর আর সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম, এই তিনটে বাদ দিয়ে বাকি সব হচ্ছে কোষ অঙ্গাণু। এরা কিন্তু কোষ অঙ্গাণু নয়, তাই অ্যান্সারে দেখো সাইটোপ্লাজম রয়েছে, অ্যান্সার এখানে সাইটোপ্লাজমই হবে। পরের প্রশ্ন দেখো, বলেছে সরল স্কোয়ামাস এপিথেলিয়ামে কোন বৈশিষ্ট্যটা একে ব্যাপন প্রক্রিয়া চালাতে সাহায্য করে? দেখো এর স্তর একটা থাকে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের স্তর একটা এবং চ্যাপ্টা পাতলা একো স্তর থাকে, একো কোষীয় স্তর থাকে, যেটা এখানে মেন জিনিসটা এখানে বলেনি, তবে এইটাই বলেছে, এটাই আমাদের অ্যান্সার হবে, যে চ্যাপ্টা পাতলা ঘন সন্নিবিষ্ট কোষীয় এবং একো স্তর থাকে, একক কোষীয় স্তর থাকে, একটাই স্তর থাকে, সেই জন্য কিন্তু এখানে ব্যাপন প্রক্রিয়া চালাতে সুবিধা হয়। উদ্ভিদ কোষের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে, তো উদ্ভিদ প্রাণী উভয় কোষের মাইটোকন্ড্রিয়ারই বৈশিষ্ট্য একই হয়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী বিশিষ্ট কি একটা কোষ অঙ্গাণু, প্রথম কথা। এর মধ্যে যে ভাঁজ থাকে সেই ভাঁজকে বলা হয় খ্রিস্টি বা খ্রিস্টা। ঠিক আছে, খ্রিস্টি বা খ্রিস্টা বলা হয়, খ্রিস্টি বা খ্রিস্টা বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর মধ্যে আমরা জানি এটিপি সংশ্লেষ হয়। ঠিক আছে, এবং এর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, এর কিন্তু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, তাহলে এটা তো নিজস্ব কোনো ডিএনএ নেই, এটা তো ভুল। মাইটোকন্ড্রিয়া সালোক সংশ্লেষ করে, এটা ভুল, করে না, এটিপি সংশ্লেষ করে। মাইটোকন্ড্রিয়া একটি পর্দাবৃত আবরণী, এটাও ভুল, তাহলে এটাই ঠিক। মাইটোকন্ড্রিয়ার ভেতরে গভীর ভাঁজযুক্ত পর্দা থাকে, এই ভাঁজগুলোকে আমরা কি বলি, খ্রিস্টি বা খ্রিস্টা বলি। তো এখানে যে কটা লিখে দিলাম তার মধ্যে কি দেখো কোশ্চেন্স তোমাদের চলে এসছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। নেক্সট প্রশ্ন বলছে নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকা গঠন, একটা ঘন গঠন যা রাইবোজোম তৈরি করে, তাকে কি বলা? তাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে থাকা বলেছে মানে আর কিছু আমার দেখার দরকার নেই, নিউক্লিয়াসের মধ্যে যে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি পার্ট থাকে, ঠিক আছে, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি যে পার্ট থাকে, এই পার্টটাকে আমরা বলি নিউক্লিওলাস। ঠিক আছে, এখান থেকেই বেসিক্যালি রাইবোজোম তৈরি হয়। তোমরা জানো রাইবোজোম অনেক জায়গা থেকেই তৈরি হয়, তার মধ্যে এটা হচ্ছে মেন জায়গা যেখানে রাইবোজোম তৈরি হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ? ঠিক আছে, জানো আমরা যে স্মুথ কেন, কারণ এতে কোনো কি থাকে না, কোনো রাইবোজোম থাকে না। রাইবোজোম না থাকার কারণে এ কিন্তু কি করতে পারে না, এ কিন্তু প্রোটিন সংশ্লেষ অবশ্যই করতে পারে না, কিন্তু প্রোটিন ছাড়াও আর একটা জিনিস আমাদের কোষে ব্যাপক দরকার, সেটা হচ্ছে লিপিড। এ কিন্তু লিপিড সংশ্লেষ ডেফিনেটলি করতে পারে, তাই অ্যান্সার কিন্তু লিপিড হবে। বলছে কোন ধরনের দ্রবণ প্লাজমা মেমব্রেনের মাধ্যমে কোষ থেকে জল বের করে দেয়, ফলে কোষটা সংকুচিত হয়? একটু আগে বলেছি যে লঘু সারক দ্রবণের ক্ষেত্রে কোষে জল প্রবেশ করে, লঘু সারক দ্রবণে কি হয়, জল কি হয়, জল প্রবেশ করে, আর অতিসারক দ্রবণে কি হয়, জল বেরিয়ে যায়। অতিসারক দ্রবণ কাকে বলা হয়? অতিসারক দ্রবণ কাকে বলা হয়? যে দ্রবণে জল বেরিয়ে যায়। ঠিক আছে, জল কী হয়, জল বেরিয়ে যায়, তো অতিসারক দ্রবণকে বলা হয় হাইপারটনিক। কি বলা হয়, হাইপারটনিক। ঠিক আছে, এই যে হাইপারটনিক উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হাইপোটনিক কিন্তু অ্যান্সার নয়, কারণ হাইপোটনিকেরই বাংলা লঘু দ্রবণ। ঠিক আছে, তো অতিসারক দ্রবণে কিন্তু জল কিন্তু বেরিয়ে যায়। কেন অতিসারক দ্রবণে জল বেরিয়ে কেন যায়? তার কারণ হচ্ছে অতিসারক দ্রবণে কি হয়, বাইরের যে দ্রবণ, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে, বাইরের বাইরের যে দ্রবণ, কারণ আমরা জানি অতিসারক লঘুসারক কাকে বলা হয়, বাইরের দ্রবণকে বলা হয়। বাইরের যে দ্রবণ, সেই বাইরের দ্রবণে জলের ঘনত্ব কি থাকে, কম থাকে। জলের ঘনত্ব কি থাকে, জলের ঘনত্ব কম থাকে। জলের ঘনত্ব কম মানে কার ঘনত্ব বেশি, দ্রাবের ঘনত্ব বেশি, দ্রাবের ঘনত্ব বেশি। ফলে ও কি করে, কোষ থেকে জল নিয়ে নেয়, কোষ থেকে জল বাইরে টেনে নেয়, যার ফলে কোষ থেকে জল বেরিয়ে যায়, ফলে কোষ কি হয়, কোষ সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এখানে সংকুচিত কথাটা দেওয়া আছে, বোঝাতে পারলাম আমি? অ্যান্সার আমাদের কী হবে, হাইপারটনিক সলিউশন। বলছে বহুকোষী জীবে শুধুমাত্র সরল ব্যাপন কেন সমস্ত কোষের চাহিদা মেটাতে পারে না? তার প্রধান কারণ হচ্ছে এইটা,
কারণ সমস্ত কোষ সরাসরি বাতাসের সংস্পর্শে থাকে না। যখন তুমি একটা এককোষী কোষকে দেখছো তখন এককোষী কোষের সমস্ত তল দেখতেই পাচ্ছ কারেক্টলি, যে সব তল যত তল রয়েছে, এখানে বলো এখানে বলো এখানে বলো, যা যা তুমি ABCD করে যদি কোনো পয়েন্ট, এখানে 10টা পয়েন্ট উল্লেখ করো ABCD করে, সব কটা পয়েন্টই দেখবে বাতাসের সংস্পর্শে আছে। কিন্তু তুমি যখনই একটা বহুকোষী জীবকে দেখবে তখন তুমি কি দেখবে? বহুকোষী জীবের ক্ষেত্রে কী হয়, ধরো এখানে একটা কোষের স্তর আছে, ধরো উদ্ভিদের কথাই ধরো, কিন্তু তার নিচে আর একটা স্তর আছে, তার নিচে আরও একটা স্তর আছে। প্রথম স্তরটা মেনে নিলাম বাতাসের সংস্পর্শে আছে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় স্তর বা তার নিচের স্তরগুলো কি বাতাসের সংস্পর্শে আছে? না, নেই। তার ফলে কী হয়, এরা কিন্তু শুধুমাত্র ব্যাপন দিয়ে কিন্তু এই চাহিদা মেটানো পসিবল নয়। ঠিক আছে, তবে এখানে দুটোই অ্যান্সার, কারণ শরীরের আকার ও জটিলতা বৃদ্ধি পায়। যেহেতু শরীরের আকার জটিলতা বৃদ্ধি পায়, এটাও কিন্তু একটা মেন কারণ। ঠিক আছে, সবকটাই অ্যাকচুয়ালি মানে এখানে ARD বোথ অ্যান্সার হওয়া উচিত, ARD বোথ অ্যান্সার হওয়া উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ একটা কথা বলি, ব্যাপন যে কেবলমাত্র বাতাসের সংস্পর্শে হয় তা কিন্তু নয়, ব্যাপন কিন্তু জলের সংস্পর্শেও হতে পারে। তো সেই অর্থে আমরা এটাকে অ্যান্সার নাও করতে পারি, তবে তখন ভালো অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে ডি। ঠিক আছে, দেখো জলের সংস্পর্শেও হয়, বাতাসের সংস্পর্শেও কিন্তু ব্যাপন হতে পারে। সেই জন্য মনে রাখবে অ্যান্সার হতে পারে যদি ডি না থাকে, তবে ডি থাকলে ডি অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। চলো, বলছে নিচের কোন কোষ অঙ্গাণুটি শুধুমাত্র প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না? দেখো আমরা সবাই দেখতে পাচ্ছি যে উদ্ভিদ কোষে কিন্তু ভ্যাকুওল থাকে, ভ্যাকুওল কিন্তু প্রাণী কোষে থাকে না বলতে গেলে চলে। গলগি বডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে কোনটা থাকে না। দেখো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ভ্যাকুওল সবই থাকে, সেন্ট্রোজোমও কিন্তু উদ্ভিদ কোষে থাকে। হ্যাঁ, যেটা বললাম যে সেন্ট্রোজোম, দেখো সেন্ট্রোজোমই কিন্তু এখানে অ্যান্সার হবে, কারণ দেখো আমরা জানি যে উদ্ভিদ কোষে এখানে কী আছে, উদ্ভিদ কোষে থাকে না, সেন্ট্রোজোমই থাকে না। ঠিক আছে, প্রাণী কোষে সব কটা থাকে, উদ্ভিদ কোষে থাকে না বলেছে, এখানে থাকে না বলেছে, সো সেন্ট্রোজোম অ্যান্সার হবে। কারণ আমরা জানি যে ফাঙ্গাস, ওটা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি মনে রাখবে, ফাঙ্গাস সেল এবং প্লান্ট সেল, ঠিক আছে, এই দুটোতে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, এটা মনে রাখবে, থাকে না। ঠিক আছে, কি থাকে না? থাকে না। এছাড়া আর কি কি থাকে না? একটা উদ্ভিদ কোষে কিন্তু দেখো একটা উদ্ভিদ, এই যে উদ্ভিদ কোষ, সরি মানে প্রাণী কোষে কি থাকে না? দেখো প্রাণী কোষে কিন্তু কোষ পর্দা থাকে না। উদ্ভিদ কোষে যেমন সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, নট পর্দা, সরি, কোষ প্রাচীর থাকে না। এছাড়া আরেকটা জিনিস থাকে না, সেটা হচ্ছে তোমাদের ভ্যাকুওল থাকতে পারে খুব কম, মানে থাকে না বলতে গেলেই চলে, থাকলে খুব ছোট। প্লাস্টিড থাকে না। কি কি থাকে না? প্লাস্টিড থাকে না। তো কোষ প্রাচীর থাকে না, ভ্যাকুওল থাকলেও খুব লো, না মানে 90% ক্ষেত্রে থাকে না, প্লাস্টিড 100% থাকে না, কোষ প্রাচীর 100% থাকে না। কিন্তু উদ্ভিদ কোষে একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। ঠিক আছে, কি থাকে না? সেন্ট্রোজোম, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট, পরে কোশ্চেন্স। নিচের কোনটি সাইটোপ্লাজম সম্পর্কে ভুল বিবৃতি নির্বাচন করো? দেখো আমি দেখতে পাচ্ছি পরিষ্কার এটা হচ্ছে ভুল বিবৃতি। এখানে বলেছে উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম কোষ প্রাচীর আর প্লাজমা মেমব্রেনের মধ্যে পাওয়া যায়, তা কিন্তু নয়। অলওয়েজ মাথা রাখবে, যদি একটা কোষ হয়, যদি এটা উদ্ভিদ কোষ হয়, তাহলে এর বাইরে থাকবে কোষ প্রাচীর। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোষ প্রাচীর, এইটা হচ্ছে তোমাদের কোষ পর্দা। ঠিক আছে, তার ভেতরে যে পোর্শান থাকবে, এই পুরো পোর্শানটাই তোমাদের থাকবে হচ্ছে সাইটোপ্লাজম। এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমাদের সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম হলো প্লাজমা মেমব্রেনের ভেতরের তরলপূর্ণ অঞ্চল, এটা কারেক্ট। সাইটোপ্লাজমে অনেক কোষাঙ্গাণু থাকে, আমরা জানি সব কোষাঙ্গাণু সাইটোপ্লাজমে অবস্থান করে। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনের মধ্যে পাওয়া যায়, এটা কিন্তু রং হওয়ার কারণে এটাই রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে ভুল, আর ভুল কার হওয়ার কারণে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোষ প্রাচীর সাইটোপ্লাজম ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক উভয় কোষেই পাওয়া যায়, এটাও কিন্তু কারেক্ট, উভয় কোষেই কিন্তু সাইটোপ্লাজম দেখা যায়। বিভিন্ন ধরনের কোষের আকৃতি এবং কাজ সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি ভুল? শ্বেত রক্তকণিকা কলার মধ্য দিয়ে চলাচলের জন্য তাদের আকৃতি পরিবর্তন করতে পারে। স্নায়ু কোষগুলো সারা শরীরে বার্তা বহন করার জন্য দীর্ঘ শাখাযুক্ত হয়, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, নেক্সট বলছে যে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়াতে লোহিত রক্তকণিকা দ্বি-অবতল, এটাও কিন্তু ঠিক। ঠিক আছে, নেক্সট বলছে রক্তে প্রবাহিত হতে সাহায্য করার জন্য পেশি কোষগুলি চ্যাপ্টা এবং
গোলাকার হয়, রক্তে প্রবাহিত হতে সাহায্য করার জন্য। দাও অ্যাকচুয়ালি এর যে ইংলিশটা আছে একবার চেক করি। দেখো আমি দেখতে পাচ্ছি ABC তো ঠিক, তাহলে যদি ভুল বিবৃতি হয় তো এটাই ভুল বিবৃতি হবে। আর ভুল বিবৃতি কেন? দেখো পেশি কোষগুলো হচ্ছে, মাসেল সেলগুলো কেমন মাকুর মতো হয়, ঠিক আছে, কেমন হয় মাকুর মতো, ঐচ্ছিক পেশি, ঠিক আছে, ঐচ্ছিক পেশি কেমন হয় মাকুর মতো হয়, ঠিক আছে। সো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার নয়, দেখতে পাচ্ছ ডি। 1 মিনিট, ঐচ্ছিক পেশি তো নলাকার হয়, ঠিক আছে, ঐচ্ছিক পেশি তো নলাকার হয়। ইভেন এখানে যে মানে ছবিটা দেওয়া রয়েছে এটা ঐচ্ছিক পেশির ছবি দেওয়া রয়েছে। আমি এখানে যে পেশির কথা বললাম এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক, ঠিক আছে, পরিষ্কার করে বলি অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশিগুলো এরকম মাকুর মতো দেখতে হয়, ঐচ্ছিক পেশিগুলো নলাকার হয় এবং শাখাহীন হয়, যেখানে অনৈচ্ছিক পেশিগুলো কিন্তু শাখা যুক্ত হয়। এগুলো তোমরা ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিতে আছে। এখানে কি বলেছে? রক্তে, প্রথম কথা রক্ত প্রবাহিত হতে সাহায্য করার জন্য, তো রক্ত হবে, রক্তে নয়, এটা গেল প্রথম পয়েন্ট। তো রক্ত প্রবাহিত হতে সাহায্য করার জন্য পেশি কোষগুলো চ্যাপ্টা গোলাকার নয়, চ্যাপ্টা তো কখনোই হয় না, গোলাকার তো কখনোই, চ্যাপ্টা গোলাকার কারা হয়? রক্তের কণিকাগুলো হয়, এই কারণে এটা রং হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণটা বলতে হবে তোমাদের, কারণটা হচ্ছে এই কারণে রং, কারণ অনৈচ্ছিক পেশি মাকুর মতো হয়, ঠিক আছে, আর ঐচ্ছিক পেশি হয় তোমাদের নলাকার। এখানে যে ছবিটা দেওয়া রয়েছে এটা ঐচ্ছিক পেশির ছবি দেওয়া রয়েছে। তো পেশি কোষ তো দু রকমের, সো একটা কোষ বললে আমার ভুল হতো, তো ওই জন্য ডি অপশান এখানে কারেক্ট, এই কারণে কারেক্ট, চ্যাপ্টা গোলাকার কখনোই নয় এরা, ঠিক আছে। চলো, ডিপ্লয়েড কোষ হচ্ছে 2n কোষ, আর হ্যাপ্লয়েড কোষ হচ্ছে n সংখ্যক কোষ, যাতে ওর অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। সেটা কিসে হয়? আমরা জানি মিওসিসে হয়। মিওসিসকে হালভিং ডিভিশন বা মানে যেটা বলা হয় তোমাদের ডিক্রিজিং ডিভিশন বলা হয়। হালভিং ডিভিশন বলতে কি বোঝায়? যেখানে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, হ্রাসমান বিভাজনও বলা হয় একে, ঠিক আছে, হ্রাসমান বিভাজন। পাশে ছবি রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ, এটা 2n সংখ্যক, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এবং সেখান থেকে দেখো অর্ধেক হয়ে যাচ্ছে এবং n সংখ্যক ক্রোমোজোম তৈরি হচ্ছে এখানে, n, প্রত্যেকটা n, ওকে। চলো, 23 জোড়া, ওখানে 46 জোড়া, এখানে 23 জোড়া থাকে, ভুল বলছি, মানে 23 জোড়া মানে 46টা, ঠিক আছে, 23 জোড়া মানে 46টা, আর এখানে তোমাদের সিঙ্গেল ক্রোমোজোম থাকে এখানে। কোনটা জীবনের একদম আবশ্যিক বৈশিষ্ট্য নয়? দেখো, হাঁটা বা দৌড়নের মতো দৃশ্যমান নড়াচড়া এটা কিন্তু জীবনের আবশ্যিক বৈশিষ্ট্য নয়। যেমন দেখো স্পঞ্জ, স্পঞ্জ প্রবাল প্রাচীর তৈরি করে, স্পঞ্জ একটা প্রাণী যে কিন্তু চলাচল করতে পারে না, ঠিক আছে, চলন এবং গমনহীন প্রাণী, এ কিন্তু চলন এবং গমনহীন, চলনহীন প্রাণী এ কিন্তু, ঠিক আছে, এ কিন্তু চলাচল করতে পারে না। ইভেন উদ্ভিদ, সেও কিন্তু, তারও কিন্তু প্রাণ আছে, সেও কিন্তু চলাচল করতে পারে না, সে কিন্তু স্ট্যাটিক, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তার মানে প্রাণের মূল জিনিস কিন্তু এইগুলো নয়। প্রাণের মূল জিনিস কি? শ্বাসকার্য, কোষের অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ, কোষের মধ্যে আণবিক নড়াচড়া, উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কিত চলন, এগুলো হচ্ছে প্রাণের পরিচয়দায়ক। হাঁটা বা দৌড়ানোর মতো যে দৃশ্যমান নড়াচড়া এটা কিন্তু প্রাণের পরিচায়ক নয়, যেটাকে আমরা গমন বলি অ্যাকচুয়ালি, ঠিক আছে। চলো, বলছে কোষের ধরন ও আকৃতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? দেখো, পেশি কোষ মাকু আকৃতির হয়, পেশি কোষ বলতে অনৈচ্ছিক পেশির যে কোষগুলো সেগুলো মাকু আকৃতির হতে পারে, ঠিক আছে, ঐচ্ছিক কোষ কিন্তু নলাকার হয়, তো এটা কিন্তু সেই অর্থে ভুল নয়, কারেক্ট। স্নায়ুকোষগুলো আকারে দীর্ঘ শাখা প্রশাখা যুক্ত, এটাও কারেক্ট। শ্বেতকণিকার মধ্যে একটি গোলাকার একটি নির্দিষ্ট আকৃতিকে আমরা জানি, শ্বেতকণিকা তার আকার চেঞ্জ করতে পারে, বিশেষ করে ফাজ, ঠিক আছে, মাইক্রোফাজ যেগুলো, তারা কিন্তু তাদের আকার চেঞ্জ করতে পারে, সে এইটাই কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আমরা ভুল, ঠিক আছে। লোহিত কণিকা কিন্তু দ্বি অবতলাকার হয়, তো এখানে এটা কিন্তু কারেক্ট, লোহিত কণিকা দ্বি অবতলাকার হয় কিন্তু, ঠিক আছে, দ্বি অবতলাকার ইংরেজি হচ্ছে বাইকনকেভ, বাইকনকেভ, বাইকনকেভ কেমন? এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ ডিপ মতো রয়েছে, মানে নিচু নিচু হয়ে গেছে, তেমন অপর উল্টো পিঠেও তুমি এরকম ডিপ পাবে, অর্থাৎ যদি কাছ থেকে দেখো একে দেখতে এরকম লাগে, ওপরেও একটা ডাউন পার্ট, নিচেও একটা ডাউন পার্ট, ঠিক আছে, ওপরে এই পার্টটা ডাউন, নিচে এই পার্টটা কী হবে? ডাউন হবে, দেখতে একটা এরকম লাগে, ডাম্বেল শেপ লাগে,
এটাকে বলা হয় লোহিত কণিকার মেন বৈশিষ্ট্য, এবং এই কারণে কিন্তু এটা কেন, এটা এই কারণেই যে বেশি পরিমাণের ক্ষেত্রফল বেড়ে যায়। এটা কেন করা হয়েছে, ক্ষেত্রফল বাড়ছে মানে এখানে হিমোগ্লোবিন বেশি থাকছে, তার মানে অক্সিজেন বেশি এর সঙ্গে বইতে পারে। আর এর কিন্তু কোনো কী নেই, নিউক্লিয়াস নেই। লোহিত কণিকাতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না পরিণত লোহিত কণিকাতে। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে কিন্তু অ্যাকচুয়ালি সি হবে। চলো, বলছে উদ্ভিদ কোষে গলগি বস্তুর সঠিক কাজটি নিচের কোনটি? গলগি বস্তু সঠিক কাজ, গলগি বস্তুর কাজ কী কী আছে আমরা জানি, যে প্যাকেজিং করা, ঠিক আছে, প্যাকেট করা, প্যাকেটজাত করা, এটা গলগি বস্তুর কাজ। আমরা জানি লাইসোজোম সংশ্লেষ করা, এটা গলগি বস্তুর কাজ। আমরা জানি বিভিন্ন যে পদার্থ আছে তাকে এক জায়গা থেকে অন্যত্র পাঠানো, এটা গলগি বডির কাজ। আমরা জানি সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করা গলগি বডির কাজ। ঠিক আছে, এগুলো সবই গলগি বডির কাজ। তো কোষকে সুরক্ষা প্রদান করা কিন্তু গলগি বডির কাজ নয়। কোষের আকার বজায় রাখা কিন্তু গলগি বডির কাজ হতে পারে। এখানে কি বলেছে, গলগি বডির সঠিক কাজ নিচের কোনটা? লাইসোজোম গঠন করা। ঠিক আছে, কোষের সুরক্ষা প্রদান, আকার এবং প্রোটিন সংশ্লেষ গলগি বডির কাজ নয়। লাইসোজোম গঠন করা কিন্তু গলগি বডির কাজ। এখানে আমি তোমাদের লিখেও দিয়েছি, এই দুটো মনে রাখবে। অ্যাকচুয়াল নিউ এনসিইআরটিতে এই দুটোর কোনোটাই উল্লেখ নেই, কিন্তু ওল্ড এনসিইআরটিতে লাইসোজোম এবং সরল থেকে জটিল শর্করা এই যে ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের উল্লেখ আছে। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো, এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্নও বটে। বলেছে যে কোষ অঙ্গাণু সম্পর্কে ভুল বিবৃতিটি নির্বাচন করো। দেখো, এটা অড কোশ্চেন্স দিয়েছে। বলেছে প্রতিটি কোষ অঙ্গাণু একটি বিশেষ কাজ করে। আমরা সবাই জানি যে প্রত্যেকটা কোষ অঙ্গাণুর কাজ বিশেষ, এবং এটা এই জন্যেই বলা হয় এদেরও কিন্তু সমবিভাজন রয়েছে বা লেবার ডিভিশন রয়েছে। ঠিক আছে, সমবিভাজন কথাটা এই জন্যেই বলা হয়। নেক্সট বলছে প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়। মনে রাখবে বেশিরভাগ কোষ অঙ্গাণুকে কিন্তু প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় না। যেমন মাইটোকন্ড্রিয়া প্রোক্যারিওটিক কোষে থাকে না, যেমন সেন্ট্রোজোম প্রোক্যারিওটিক কোষে থাকে না, যেমন তোমাদের সেন্ট্রোজোম। ঠিক আছে, যেমন প্লাস্টিড প্রোক্যারিওটিক কোষে থাকে না। ঠিক আছে, এগুলো অনেক কোষ অঙ্গাণু আছে যেগুলো কোনোটাই প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় না। তো এরা প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়, এটাই কিন্তু তোমাদের ভুল বিবৃতি, কারণ এটাই তোমাদের এখানে হবে। দেখো, ইউক্যারিওটিক কোষে এদেরকে পাওয়া যায় এবং এরা ইউক্যারিওটিক কোষে পর্দা বেষ্টিতও হয়। সেই জন্য বি কিন্তু এখানে রং হচ্ছে। ঠিক আছে, এই জন্য বি এখানে অ্যান্সার হবে। নিচের কোনটি মাইটোসিসের জন্য সত্য কিন্তু মিওসিসের জন্য নয়? দেখো, জেনেটিক বৈচিত্র্য বা প্রকরণকে প্রচার করে কিন্তু মিওসিস, নট মাইটোসিস। জনন কোষে ঘটে, দেখো জনন কোষে মিওসিস হয়, মাইটোসিস নয়। ঠিক আছে, শুক্রাণু এবং ডিম্বাণুতে মিওসিস হয়, নট মাইটোসিস। হুবু একই রকমের অপত্য কোষ তৈরি করে, এটাই কিন্তু মাইটোসিস করে, মিওসিস করে না। ইভেন মিওসিস অপত্য কোষ তৈরি করে না। মিওটিস কী তৈরি করে? গ্যামেট তৈরি করে। এই গ্যামেটগুলো মিলনের ফলে পরবর্তীকালে অপত্য কোষ তৈরি হয়। এটা হচ্ছে মাইটোসিসের জন্য সত্য কিন্তু মিওসিসের জন্য নয়। এগুলো কিন্তু মিওসিস করে। মিওসিসের কারণে এই প্রকরণটা দেখা যায় বেসিক্যালি। মাইটোসিসের জন্য কিন্তু প্রকরণ দেখা যায় না। জেনেটিক বৈচিত্র্য মিওসিসের কারণেই দেখা যায়, কারণ হ্যাপ্লয়েড হচ্ছে মানেই এই কোষটার প্রয়োজন পড়ছে অপর একটা কোষের সঙ্গে মিট করে আবার 2N তৈরি হয়। দেখো, একটা N কোষ ধরো এখানে আছে, সে আর একটা এরকম একটা N কোষের সঙ্গে যখনই মিলন ঘটছে তখনই 2N তৈরি হবে। আর N তৈরি হয় মিওসিসের জন্য। মিওসিস হচ্ছে হালভিং ডিভিশন বা অপত্য কোষ তৈরি করার ডিভিশন, যেখানে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, হ্রাসমান ডিভিশন। হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় কিন্তু মিওসিসের মাধ্যমে, নট মাইটোসিসে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার এখানে কোনটা হবে? হুবু একই রকমের অপত্য মাইটোসিস তৈরি হয়, মিওসিসে নয়। প্রদত্ত চিত্রে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত গঠন এর প্রাথমিক কাজ কী? রাইবোজোমকে এ বলে চিহ্নিত করা হয়েছে। এটা তোমাদের দেওয়া ছিল না, এটা আমি তোমাদের লিখে দিয়েছি এখানে। ঠিক আছে, এটা দেওয়া ছিল না। কিছু কিছু ক্ষেত্রে গণ্ডগোল হয়। দেখো, যেমন দেখো এখানে ডবল চলে এসছে টেক্সটটা, কিছু যায় আসে না। বেসিক্যালি অ্যান্সার করাটা ইম্পর্টেন্ট। এই যে এই যে ছোটো 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 দানাগুলো রয়েছে, এগুলো হচ্ছে এই এর কাজ কি? আমরা জানি এ হচ্ছে রাইবোজোম। এখানে বলেও দিয়েছে, যদিও তোমাদের কোশ্চেনে বলা ছিল না। ঠিক আছে, আমি বলে দিয়েছি রাইবোজোম। আর রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তো অ্যান্সার এখানে কী হবে? প্রোটিন তৈরি করা। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে নিচের কোন কোষাঙ্গাণু নিজস্ব কিন্তু কোনো ডিএনএ নেই? তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ডিএনএ অবশ্যই থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ডিএনএ অবশ্যই থাকে। প্লাস্টিডের মধ্যেও আমরা জানি ডিএনএ কিন্তু অবশ্যই থাকে। ঠিক আছে, ইভেন এদের মধ্যে কিন্তু রাইবোজোম থাকে, এর মধ্যেও কিন্তু রাইবোজোম থাকে, এর মধ্যেও কিন্তু রাইবোজোম থাকে, এর মধ্যেও কিন্তু রাইবোজোম থাকে। তো লাইসোজোমের কিন্তু না ডিএনএ থাকে না রাইবোজোম থাকে, এর মধ্যে মেনলি কী থাকে? উৎসেচক থাকে। মেনলি কী থাকে এর মধ্যে? উৎসেচক। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? লাইসোজোম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে,
এই যে কোর্সটা তুমি দেখতে পাচ্ছ, এই কোর্সের মধ্যেই অ্যাকচুয়ালি নিউ এনসিইআরটি পিডিএফও তোমাদের দেওয়া আছে। নিউ এনসিইআরটি যে পিডিএফ সেটা তোমাদের দেওয়া আছে, এবং তার সাথে সাথে তোমাদের এই পিডিএফের যে ভিডিও করে ব্যাখ্যা সেটাও তোমাদের ভিডিও করে ব্যাখ্যা দেওয়া আছে। টোটাল তোমাদের অ্যারাউন্ড 200টা মতো ক্লাস প্রায় তোমাদের আছে। চাইলে তোমরা আপকামিং যে তোমাদের এএলপির যে পরীক্ষা আছে, এএলপি সিবিটি 2 এর কথা বলছি না, এএলপির যে আপকামিং যে পরীক্ষা আছে সেটার জন্য নিতে পারো, এলপি সিবিটি 1-এর জন্য নিতে পারো। তোমাদের যে টেকনিশিয়ান এক্সাম আছে, টেকনিশিয়ান এক্সামে তুমি যদি সিবিটি 1 দিতে চাও নেক্সট যেটা, তার জন্য তুমি নিতে পারো। এবং আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা আসছে, এখন যে গ্রুপ ডি পরীক্ষা চলছে সেটার কথা বলিনি, আপকামিং যে গ্রুপ ডি পরীক্ষা আসছে তার জন্য তুমি কিন্তু এটাকে কিন্তু নিয়ে রাখতে পারো। এই তিনটের জন্য তোমাদের কিন্তু ভ্যালিড। আমরা প্রত্যেক বছর একটা করেই সায়েন্সের কোর্স চালাই, ঠিক আছে, এবং সেটা মেনলি সিবিটি 1-এর দিকে নজর রেখে। সিবিটি 2 এর কোর্স আমাদের অগস্ট মাসে চালু হবে। যারা পরবর্তী এএলপির জন্য সিবিটি 2 এর কোর্স নিতে চাইছো তারা নিয়ে রাখতে পারো, ঠিক আছে। আমরা প্রত্যেক বছর জানুয়ারি মাসে একটা করে কোর্স আমাদের মানে সিবিটি 1-এর জন্য শুরু হয়, আর একটা করে কোর্স আমাদের অগস্ট মাসে শুরু হয় সিবিটি 2 এর জন্য, ঠিক আছে। তো সিবিটি 1 যে তোমাদের আছে রেলের, তার জন্য এই জানুয়ারি থেকে আমাদের পুরো জানুয়ারি থেকে আমাদের মে মাস অবধি ভ্যালিডিটি থাকে প্রত্যেক বছর। তুমি যবে পারো কিনতে পারো, কিন্তু প্রত্যেক বছর তোমার ফিক্স ভ্যালিডিটি থাকবে জানুয়ারি থেকে মে অবধি। কেন যদি বলো কেন, তার কারণ হচ্ছে কেন আমাদের 12 বছর মানে 12 মাস দেওয়া হয় না, তার একটাই কারণ। দেখো, প্রত্যেক বছর মে মাসের পরে এনসিইআরটি আপডেট হয়, যেই নতুন এবারে তো পুরো বই চেঞ্জ করেছে বলে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। মানে তোমরা তো কচি কচি বাচ্চা, তোমাদেরকে চোখে আঙুল না দিয়ে দেখিয়ে তোমরা দেখতে পাও না। মানে তোমরা রেলের পরীক্ষা দাও, তোমরা সেন্ট্রালের পরীক্ষা দাও, অথচ তোমরা এত বোকা কী করে হও আমি তো বুঝি না। বারবার বলছি, অনেকবার বলেছি কথাটা, যে প্রত্যেক বছর মে মাসের পরে নতুন এপ্রিল মাসে ওদের সিলেবাস চেঞ্জ হয় এনসিইআরটির। কিছু না কিছু আপডেট করবে। যেমন তুমি যদি যে ত্রিপুরা বোর্ডের বস্তা পচা বই পড়ো, সেটা হচ্ছে 2019-এর বই। তারপর এনসিইআরটি 5বার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, পুরো বই চেঞ্জ করেনি, কিন্তু প্রচুর তথ্য চেঞ্জ করেছে। যেমন তার মধ্যে খুব কমন কি, হিন্দি চ্যানেলগুলো বলে দিয়েছে, ওই জন্য তোমাদের জানা আছে যে ব্লিচিং পাউডারের সংকেত চেঞ্জ হয়েছে। যে ওখানে যেখানে তোমাদের আগে ছিল যে আলো লেন্সের ক্ষেত্রে বা তোমাদের দর্পণের ক্ষেত্রে যে ফোকাসে রাখলে উৎপন্ন হয়, এবারে বলে দিচ্ছি ফোকাসে রাখলে কোনো প্রতিচ্ছবি পাওয়া যায় না। এগুলো আজ থেকে 3 বছর আগে চেঞ্জ হয়েছে, তোমরা এখন জানতে পারছো। ক্লিয়ার হয়েছে? তো প্রত্যেক বছর এনসিইআরটি আপডেট হয়। এবারে কি করেছে, 9-এর বই চেঞ্জ করেছে। পরের বছর 2027-এর মে মাসের পরে এনসিইআরটি কী করবে, ক্লাস 10 চেঞ্জ করবে। এবারে যেমন 9 চেঞ্জ হয়েছে, পরের বছর ক্লাস 10 চেঞ্জ হবে। ওই জন্য মে মাসের পরে আমাদের এই কোর্সের আর কোনো মান্যতা থাকবে না। এই কোর্সে আমরা চেঞ্জ করে দেবো। মানে এই কোর্সে এবারে ওল্ড 10 পড়ানো হয়েছে। পরের বছর দেখো, এনসিইআরটি বলেছে যে মে মাসে 2027-এর পরে ক্লাস 10 চেঞ্জ হবে। এনসিইআরটি অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা আছে। তো আমরা পরের বছর এপ্রিল মাসে গিয়ে কী করবো, মে মাস অবধি এই কোর্সটা ভ্যালিডিটি থাকবে, যেটা আমার 2026-এর কোর্স। 2027-এর কোর্স আমরা জানুয়ারি মাসে স্টার্ট করবো, আবার 2027-এর জানুয়ারি মাসে স্টার্ট হবে, এবং 2028-এর মে মাস অবধি তা ভ্যালিডিটি থাকবে। আমরা প্রত্যেক বছর এটাই করি। আমরা বস্তা বাঁচা পুরনো মেটেরিয়াল তোমাদের দিয়ে রাখি না, যে তোমরা ভ্যালিডিটি পাচ্ছ কিন্তু পড়ছো সেই পুরনো বস্তা বাঁচা মেটেরিয়াল। ওটা করে কোনো লাভ নেই। ভ্যালিডিটির থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপডেট মেটেরিয়াল পড়া, কারণ প্রত্যেক বছর রেলের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের ধরন চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের কোর্স, চাইলে এখন নিতে পারো। এটা এখন 499-তেও নেই। আজকে যদি তুমি নাও, আমি যতদূর জানি 423 বা 433 টাকায় আছে, আমার মনে হয় 433। আজকে তোমাদের 433 টাকায় আছে। আর এই অফারটাই 433 টাকার অফার, এই যে নিউ এনসিইআরটির যে টেক্সটের যে পিডিএফ এটা, এবং টোটাল ক্লাস 9 অ্যান্ড 10 টোটাল যে সিবিটি 1-এর যে পুরো যে সিলেবাস তার ভিডিও ব্যাখ্যা টোটাল তোমরা পাবে। এনসিইআরটি নতুন এনসিইআরটি পিডিএফও পাবে, এবং ভিডিও সমেত তার ব্যাখ্যাও পাবে। এটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা 433 টাকায় আমাদের যে অ্যাপ আছে, অ্যাপ ডাউনলোড করলে পেয়ে যাবে। যদি কারোর এটা নিয়ে কনফিউশন থাকে, সে 8670838797 এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, কোষীয় প্রজনন বা কোষ বিভাজনের নিচের কোন অঙ্গাণুটি সাহায্য করে? আমরা জানি যে কোষীয় প্রজনন বা কোষ বিভাজনে নিউক্লিয়াস হেল্প করে। কেন? কারণ নিউক্লিয়াসের যে ডিএনএ, সেই ডিএনএ কিন্তু জেনেটিক মেটেরিয়াল হিসাবে এক কোষ থেকে আর এক কোষে ট্রান্সফার হয়। শুধু তাই নয়, যদি তুমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখো, অর্থাৎ তোমাদের যেটাকে আমরা বলি অযৌন জনন, সেই অযৌন জননের ক্ষেত্রে কিন্তু ক্যারিওকাইনোসিস বলে একটা কথা হয়। ক্যারিওকাইনোসিস, ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তো ক্যারিওকাইনোসিস শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। একটু আগেও তোমাদের লিখে দিয়েছি। সেই ক্যারিওকাইনোসিস কিন্তু নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমেই হয়, অর্থাৎ কোষীয় প্রজননের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসই ইম্পর্ট্যান্ট হয়। ঠিক আছে, চলো নেক্সট।
নেক্সট প্রশ্ন, মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোমের সাথে অপত্য কোষের ক্রোমোজোমের তুলনা করলে কি দেখা যায়? আমরা জানি যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয়, অপত্য কোষেরও কিন্তু ক্রোমোজোম সংখ্যা 2n হয়, কারণ সমান থাকে। তো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সাথে সমান থাকে, এটাই দেখা যায়, অর্ধেক হয় না, সেটা মিওসিসে হয়। বিভাজনের সময় অপত্য কোষ সমস্ত ক্রোমোজোম হারিয়ে ফেলে, একদমই তা নয়। অপত্য কোষ মাতৃকোষের দ্বিগুণ সংখ্যক ক্রোমোজোম হয়, একদমই তা নয়। এটাই হচ্ছে কারেক্ট অপশন আমাদের। এগুলো ইজি কোশ্চেন্স। নেক্সট প্রশ্ন দেখো, নিউরনের সেই দীর্ঘ তন্তু অংশটির নাম কি যা কোষদেহ থেকে সংকেত দূরে বহন করে? আমরা জানি এই যে অংশটা, এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি অ্যাক্সন। এ কী করে? কোষ দেহ থেকে তোমাদের যে সংকেত ডেনড্রন দ্বারা প্রাপ্ত হয়ে কোষ দেহে আসে, সেই সংকেতকে কোষ দেহ থেকে দূরে সাইন্যাপসিসের মাধ্যমে অপর একটা নিউরনে পাঠায় কে? সে হচ্ছে অ্যাক্সন। তো কারেক্ট অ্যান্সার কী হবে? অ্যাক্সন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এই প্রশ্নটা মনে হচ্ছে রিপিট হয়েছে, এটা 8/12/2025 কোশ্চেন্স। মাইক্রোস্কোপের নিচে প্রতিটি কোষে নিচের কোন বৈশিষ্ট্যটাকে দেখা যায়? দেখো, লাইসোজোম সব কোষে দেখা যায় না, মাইটোকন্ড্রিয়াও সব কোষে দেখা যায় না, কারণ তুমি যদি প্রোক্যারিওটিক কোষ দেখো সেখানে লাইসোজোম মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাবে না। ক্রোমোজোমকে দেখা যায়, কিন্তু বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে কোষ পর্দা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। কারণ দেখো, কোষ বিভাজনের সময়তেই ক্রোমোজোমগুলোকে দেখা যায়, নতুবা ক্রোমোজোম কিন্তু নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাসের মধ্যে কিন্তু জেনেটিক মেটেরিয়াল আকারে অবস্থান করে। তো সবসময় কিন্তু ক্রোমোজোমকে তুমি দেখতে পাবে না, সেই জন্য ক্রোমোজোম অ্যান্সার নয়। কোষ পর্দা কিন্তু অলওয়েজ সব কোষে দেখা যায়, সেটা প্লান্ট সেল হোক আর তোমাদের প্রাণী কোষ হোক। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? কোষ পর্দা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বলেছে প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষ থেকে আলাদা, কারণ এতে নিচের কোনটি থাকে? আমরা জানি এতে নিচের মানে কোনটি থাকে, আচ্ছা কোনটা থাকে আমরা জানি, এতে একটি আদর্শ নিউক্লিয়াস থাকে। দেখো, ইনফ্যাক্ট পর্দা বেষ্টিত অঙ্গাণুও থাকে, আদর্শ নিউক্লিয়াসের সাথে সাথে পর্দা বেষ্টিত অঙ্গাণু থাকে। এটাই আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত। আদর্শ নিউক্লিয়াস এতে দেখা যায়। মনে রাখবে, এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয় বস্তুকে দেখা যায়। ঠিক আছে, এখানে যেটা দেখা যায় নিউক্লিয় বস্তুকে দেখা যায়। নিউক্লিয়েড বলা হয় একে, একে বলা হয় নিউক্লিয়েড। নিউক্লিওলাস নয়, কিন্তু নিউক্লিয়েড বলা হয়। আর এখানে যেটা থাকে তাকে নিউক্লিওলাস বলা হয়। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখো যে নিউক্লিয়াস তো অবশ্যই আদর্শ, এখানে আদর্শ নিউক্লিয়াসই দেখা যায়, এখানে জেনেটিক মেটেরিয়াল আকারে দেখা যায়। কিন্তু এক জিনিস ভালো করে ভাবো, পর্দা বেষ্টিত অঙ্গাণু কিন্তু প্রোক্যারিওটিকে কোনোভাবেই দেখা যায় না। ওই জন্য কারেক্ট অ্যান্সার বেশি হওয়া উচিত পর্দা বেষ্টিত অঙ্গাণু। কোনো পর্দা বেষ্টিত নিউক্লিয়াস কিন্তু থাকে না কোথায়? প্রোক্যারিওটিকে থাকে না। কিন্তু এখানে বলে যে থাকে কোনটা? পর্দা বেষ্টিত অঙ্গাণু, কারণ নিউক্লিয়াস ইটসেলফ কিন্তু পর্দা বেষ্টিতই হয় এই তোমাদের ইউক্যারিওটিকে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার বেশি এইটা ঠিক। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। আর রাইবোজোম কিন্তু দুটোতেই দেখা যায়, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটোতেই দেখা যায়। পরের প্রশ্ন, এটা নিয়ে তো অনেকবার আলোচনাও করে দিয়েছি। কোন কোষ অঙ্গাণুতে সিস্টার্নি থাকে যা লাইসোজোম গঠনে জড়িত? অ্যান্সার হবে তোমাদের গলগি বডি। দেখো, গাঢ় গোলাকার গঠন যা পদার্থ আদান প্রদানের জন্য ছিদ্রযুক্ত পর্দা দ্বারা বেষ্টিত, সেটা কিন্তু আমাদের নিউক্লিয়াস হবে। নিউক্লিয়াসের পর্দায় ছিদ্র থাকে এবং একটা দ্বিস্তরীয় পর্দা বিশিষ্ট পর্দা দ্বারা বেষ্টিত হয়, সেটা অ্যান্সার তোমাদের কী হবে? নিউক্লিয়াস হবে। কিন্তু এর ভেতরে কি হয়? ডিএনএ ডিকোডিং হয়, তার জন্য প্রোটিন এবং রাইবোজোম এর ভেতরে প্রবেশ করে এবং বাইরে আসে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? নিউক্লিয়াস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, নিউক্লিয়েড হচ্ছে ব্যাকটেরিয়া এবং প্রোক্যারিওটিক কোষের যে নিউক্লিয়াস তাকে বলা হয় যাতে কোনো পর্দা থাকে না। ব্যাকটেরিয়া নিউক্লিয়াস যাতে কি থাকে না? পর্দাবৃত নয়। পর্দাহীন ব্যাকটেরিয়া নিউক্লিয়াস, এটা লিখে দিই, পর্দাহীন। এই নিউক্লিয়েড কিন্তু পর্দাহীন ব্যাকটেরিয়া নিউক্লিয়াস। ঠিক আছে, মনে রাখবে, এটা কিন্তু দ্বিস্তরীয় থাকে না। তো কারেক্ট অ্যান্সার এটা হবে। ওকে, তো এই টোটাল 50টা কোশ্চেন্স ছিল। আবার তোমাদের কোশ্চেন্স দেওয়া হবে, এমনটা নয় 50টা শেষ হলো, এটা প্রথম পার্ট গেল। আর তোমরা কিন্তু আজকে আবার ফিজিক্স আর কেমিস্ট্রিরও ক্লাস পাবে। তো আমি যেটা বলি, তোমাদের যে 5টা পিডিএফ ফ্রিতে দেওয়ার কথা বলা হয়েছে নিউ এনসিইআরটিতে, সেটা আমাদের অ্যাপে আছে। শুধু তাই নয়, তোমাদের যে গ্রুপ আছে গ্রুপেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, পেড যে গ্রুপ আছে সেই গ্রুপেও, পুরনো যে পেড গ্রুপ তাতেও দিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট অ্যাপেও আছে, তোমরা চাইলে অ্যাপে, অনেকে আমাকে কমেন্ট করেছে 5টা কোথায় আছে, আমরা তো পাচ্ছি না, আপনি কি দেননি, আপনি কি কথার খেলাপ করলেন? অ্যাকচুয়ালি তা নয়, 5টা পরিষ্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, টোটাল প্রায় আজ থেকে 3-4 মাস আগে মনে হচ্ছে 4টে টোটাল দেওয়া হয়েছিল, আর এই মাসের প্রথম দিকে তোমাদের পঞ্চমটা দিয়ে দেওয়া হয়েছে, আর্থ সায়েন্স, কারণ আর্থ আমরা এ মাসেই করিয়েছি, পেড ক্লাসও এ মাসেই হয়েছে, ওর সাথে তৈরি হয়েছে, তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের টোটাল 5টা দেওয়ার কথা বলা হয়েছিল, দেওয়া হয়েছে। তোমরা সেই 5টা ডাউনলোড করে চাইলে পড়তে শুরু করতে পারো। ওকে, আর যদি কোর্স না দেওয়া হয় সেই কোর্সও নিতে পারো। আমরা পিডিএফ আলাদা করে সেল করি না, পিডিএফ না সেল করে আমরা কোর্সের মধ্যে পিডিএফটাকে রেখেছি, চাইলে তোমরা কোর্স নিতে পারো, কারণ কোর্সের দাম আর পিডিএফের দাম সেমই পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ।
লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা কোথায় আছে একটু দেখিয়ে দিই তোমাদের। তোমার যদি সেল চ্যাপ্টার খোলো তাতে এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা আছে যে নিউক্লিয়াস একটি দ্বিস্তর আবরণী আবৃত থাকে এবং এটা নিউক্লিয় পর্দায় কিন্তু অসংখ্য ছিদ্র থাকে এবং ছিদ্রপথে বিভিন্ন বস্তু নিউক্লিয়াসের ভেতরে এবং বাইরে স্থানান্তরিত হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এটা কিন্তু তোমাদের পরিষ্কার এনসিইআরটিতে গিভেন আছে, ওল্ড এনসিইআরটিতে একদম গিভেন ছিল। ঠিক আছে, তো থ্যাংক ইউ, যেমনটা বললাম আগের বার।